উম, ওকে, তো এখন আমরা আস্তে আস্তে সলিউশন শুরু করি। কোয়েশ্চেন নাম্বার কেবল এমসিকিউ গুলির মধ্যে ফার্স্ট অফ অল ইউনিট 1 মক 2 এমসিকিউ গুলোর মধ্যে কার কার কোন কোন কোশ্চেনে ভুল গেছে আর প্রবলেম আছে? মারিয়া, জাবের আর কাবিয়র কোন কোন কোশ্চেনে প্রবলেম জানো নাকি? ওরা তো নিজেদেরটা বলে না, তোমাকে দিয়ে বলায়। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 2। ওকে, সো এখন কোয়েশ্চেন নাম্বার 2 তে কি বলতেছে? A box was placed at the top of a ramp and released. দাঁড়া এক মিনিট, একটা কল আসছে। ওকে, তো তাহলে এখানে আমাদের যে জিনিসটা বলতেছিলাম কি ব্যাপার, যে একটা বক্স প্লেস করা হয়েছে একটা র্যাম্পের উপর। তো তাহলে এই হলো আমাদের র্যাম্প, দেন এই হলো বক্স প্লেস করা হয়েছে এন্ড রিলিজ করা হয়েছে। তো এখন রিলিজ করলে পরে বক্সের টেন্ডেন্সি কি থাকবে? যাবে নিচের দিকে পিছলায় নেমে যাওয়ার টেন্ডেন্সি থাকবে না, যে এইদিকে নামার টেন্ডেন্সি থাকবে না। তো এইদিকে নামার হ্যাঁ টেন্ডেন্সি থাকলে পরে তোমার এটার রেজিস্টিভ ফোর্সটা, যে ড্র্যাগ ফোর্সটা বা ফ্রিকশন ফোর্সটা কোন দিকে কাজ করবে? উল্টা ডিরেকশনে। তো তাহলে এই যে ড্র্যাগ ফোর্স আর ফ্রিকশন ফোর্স আপ দা প্লেন শো করা হয়েছে। তো তাহলে এই হলো তোমার ড্র্যাগ ফোর্স, এই হলো তোমার ফ্রিকশন ফোর্স, এই হলো নর্মাল রিয়াকশন, আর নিচে হলো ওয়েট। তো সবই দেওয়া। তো এখন কোয়েশ্চেনে বলতেছে কি, which two forces acting on the box have according to Newton's third law corresponding forces acting on the ramp? তো তাহলে কোন কোন ফোর্স গুলা র্যাম্পের উপরে রিয়াকশন ফোর্সটা দিবে খেয়াল করো তো। এই যে নর্মাল রিয়াকশন ফোর্সটা যে কাজ করতেছে জাবের, এটা কে এক্সার্ট করতেছে কার উপর? থ্যাংক ইউ। আর্টস করতেছে না। এটা তো র্যাম্পের সাথে কন্ট্যাক্টে না, যার সাথে কন্ট্যাক্টে থাকে সে রিয়াকশন ফোর্স দিবে না। তাই নর্মাল রিয়াকশন হ্যাঁ ফোর্সটা হ্যাঁ এক্সার্ট করতেছে কে? বাই দা র্যাম্প অন দা বক্স, নাকি বাই র্যাম্প অন বক্স? আর কোন ফোর্সটা আছে যেটা নাকি র্যাম্পের সারফেসের সাথে রিলেটেড? ওয়েট কি র্যাম্পের সারফেসের সাথে রিলেটেড? না ওয়েট তো আর্থ এক্সার্ট করে, তো তাহলে ওয়েট বাদ। ড্র্যাগ ফোর্স কি তুমি কন্ট্যাক্টে থাকো বা না থাকো কিছু যায় আসে? তুমি র্যাম্পের সারফেসের সাথে কন্ট্যাক্টে আসো নাকি নাই, ড্র্যাগ ফোর্স কি এটার উপরে ডিপেন্ড করবে? ড্র্যাগ তো এটা এয়ার রেজিস্ট্যান্সটা। তো তাহলে পরে এটা কি করে না, র্যাম্প এক্সার্ট করতেছে না, এটা কে কে এক্সার্ট করতেছে? এয়ার এক্সার্ট করতেছে কার উপর? বক্সের উপর। তো তাহলে পরে ড্র্যাগ ফোর্সটাও কি হবে না, র্যাম্পের সাথে রিলেটেড কোনো ফোর্স না। সো ওয়েট এন্ড ড্র্যাগ এই দুটা ফোর্স কি র্যাম্প বাদে অন্য কোন অবজেক্ট এসে কি করতেছে? বক্সের উপরে এক্সার্ট করতেছে, তাই না? এই ফ্রিকশন ফোর্সটা এক্সার্ট করতেছে কে? র্যাম্প সারফেসটা বক্সের উপর এক্সার্ট করতেছে না, বলতো? হ্যাঁ হ্যাঁ সো তাহলে পরে ফ্রিকশন ফোর্সটা এক্সার্ট করতেছে কে? বাই র্যাম্প অন বক্স। নর্মাল রিঅ্যাকশন ফোর্সটা এক্সার্ট করতেছে বাই র্যাম্প অন বক্স। ড্র্যাগ আর ওয়েট গুলা এক্সার্ট করতেছে কে? এয়ার এক্সার্ট করতেছে বক্সের উপর। আর ওয়েট এক্সার্ট করতেছে কে? আর্থ এক্সার্ট করতেছে বক্সের উপর। সো তাহলে এইগুলা, তো তার মানে কোন দুইটা ফোর্স, যে দুইটা নাকি আমাদের নট রিলেটেড উইথ দ্য র্যাম্প, কি বলে রিলেটেড উইথ দ্য র্যাম্প? ফ্রিকশন এন্ড নরমাল রিঅ্যাকশন ফোর্স না? এটার অ্যান্সার কি বি নাকি? হ্যাঁ তো তাহলে এর জন্য বুঝতে পারছো?
জি ভাই। ওকে, এরপরে আনিসা, প্রভা, তোমাদের কোন কোন কোয়েশ্চেনে প্রবলেম আছে, নাকি মারিয়া তোমাদেরটা বলে দিবে? আচ্ছা বলে দিব রে। ওকে, সো মারিয়া বলে দেখ। ঠিক আছে, সো এখন প্রভার 3 নাম্বারের প্রবলেম। ওকে, সো এখন 3 নাম্বারের এখানে কি বলতেছে, দ্য ডায়াগ্রাম শোজ আ রোলার কোস্টার। হ্যাঁ, ওই এমসিকিউ শেষ করে দেন আমরা 13 ওই সবগুলাতে যাব। ঠিক আছে কাবিও। The diagram shows a roller coaster. A roller coaster car stops momentarily at point P, যে maximum height এ যে momentarily একটু থামে and descends towards Q, যে ওরকম নিচে নামে আর কি, Q এর দিকে ওরকম নিচে নামে। এখন বলতেছে which of the following expressions could be used to determine the velocity of the roller coaster at Q। তো এখন পয়েন্ট পি তে তার কি আছে বলতো প্রভা? পয়েন্ট পি তে তার একটা জিপি আছে নাকি? জিপি পয়েন্ট কিউ তে কি তার জিপি 0 হয়ে গেছে? এখানেও তার অল্প একটু হইলেও জিপি আছে না, বিকজ ইট ইজ এট আ সার্টেন হাইট অ্যাবাভ দ্য গ্রাউন্ড, এই যে 30 মিটার উপরে আছে নাকি? হ্যাঁ সো তাহলে জিপিই এট পি কত? এম জি এইচ, where h is equal to 75, আর কিউ তে কত? এম জি ইন্টু 30, রাইট? এখন পি এ জিপি ছিল বেশি, কিউতে এসে জিপি হয়ে গেছে কম, তো এই যে জিপিটা কমে গেল, ওই জিপিটা কিসে কনভার্ট হয়েছে? কে কেইতে কনভার্ট হয়েছে। সো তাহলে ওখানে থেকে আমরা কেই বের করতে পারবো না, যে কেই এট কিউ ইজ ইকুয়াল টু জিপিই এট পি মাইনাস জিপিই এট কিউ নাকি? সো তাহলে হাফ ইন্টু মাস ইন্টু ভেলোসিটি এট কিউ স্কোয়ার্ড ইজ ইকুয়াল টু জিপিই এট পি 75 mg, জিপিই এট কিউ 30 mg। তো তাহলে এখানে থেকে কি আসে? 45 mg। তো হাফ এম ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু 45 mg। তো এম এম কাটাকাটি, তো এখন ভি ইজ ইকুয়াল টু হোয়াট, রুট ওভার 90 জি নাকি প্রভা? হ্যাঁ ওকে, সো তাহলে এটা গেল আমাদের কোশ্চেন নাম্বার 3। এমসিকিউ তে আর কার কোনোটায় প্রবলেম আছে? আচ্ছা মারিয়া, এটা কত নাম্বারের অ্যানসারটা বলছো যে কেটে দিছে? কোশ্চেন 11। আর ওকে, না এর আগে এমসিকিউ 8 একটা প্রবলেম ছিল। এমসিকিউ 8 এ ওকে, প্রভার জি আবার এমসিকিউ 10 এ প্রবলেম আছে, ওইটাও দেখাবো, সমস্যা নাই। 8 নাম্বার, 8 নাম্বারে কি বলছে? A stress sigma is applied across the ends of a wire of cross sectional area A। তো stress sigma cross sectional area A, work done W, extension delta x, which of the following could be used to determine W? তো এখন W equal to কি? Work done is equal to কি? হাফ ইন্টু ফোর্স ইন্টু এক্সটেনশন নাকি? হ্যাঁ এখন এখানে কি আমাদের ফোর্সের কোনো ইনফরমেশন আছে? তো তার না মানে ফোর্সটাকে কি করতে হবে? কনভার্ট সাবস্টিটিউট করে করা স্ট্রেস লাগবে। এক্স্যাক্টলি, সো স্ট্রেস ইজ ইকুয়াল টু ফোর্স বাই এরিয়া। তো তাহলে ফোর্সকে কি লেখা যায়? স্ট্রেস ইনটু এরিয়া লেখা যায় না? হ্যাঁ তো তাহলে হাফ ফোর্সের জায়গায় হলো স্ট্রেস ইনটু এরিয়া, আর ডেল্টা এক্স তো আগে ছিল। সো তাহলে এটা কোনটা? এইটা নাকি? ও আচ্ছা আচ্ছা হ্যাঁ থ্যাংক ইউ বুঝছি। ওকে, এরপরে প্রভার কোশ্চেন নাম্বার 10 এ। কোশ্চেন নাম্বার 10 এর এখানে কি বলছে দেখো। ফার্স্টে ভেলোসিটি 0 ছিল, দেন বাড়তেছে, বেড়ে 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 পজিটিভ ম্যাক্সিমাম হইলো। হঠাৎ করে ভেলোসিটি কি হয়ে গেছে? নেগেটিভ ম্যাক্সিমাম হয়ে গেছে, দেন নেগেটিভ ম্যাক্সিমাম থেকে আবার বাড়তে বাড়তে আর কি লেস নেগেটিভ হইতে হইতে কত হইছে? 0 হইছে নাকি প্রভা? তো এটা হলো আমাদের ভেলোসিটি টাইম গ্রাফ। তো এখন এই ভেলোসিটি টাইম গ্রাফের করেসপন্ডিং ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ চাইছে। তো ফার্স্টে এখানে মধ্যে খেয়াল করো যে তোমার ভেলোসিটি
এখানে কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে নাকি না, এটা ফার্স্টে বলো তো। ভেলোসিটি কি কোনো জায়গায় কনস্ট্যান্ট আছে? ভেলোসিটি ইজ চেঞ্জিং কন্টিনিউয়াসলি, তো তার মানে তোমার ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ কি হইতে পারবে না, স্ট্রেট লাইন হইতে পারবে। না। তো তাহলে স্ট্রেট লাইন যেগুলা যেগুলা দিয়েছে এগুলি কি বাদ, বিকজ ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফে স্ট্রেট লাইন আসা মানে কি ভেলোসিটি বুঝায় কি কনস্ট্যান্ট বুঝায়, রাইট? এক্স্যাক্টলি। তো তাহলে এখন এখানের মধ্যে দেখো ফার্স্ট পার্টে এ তে আর সি তে, প্রথম পার্টে দোনোটাতে সেম প্যাটার্ন, যে প্রথমে স্টিফনেস কম, আস্তে আস্তে পজিটিভ ডিরেকশনে স্টিফনেস বাড়তেছে। সো তাহলে এটা গেল, ভেরি গুড। এখন সেকেন্ড পার্টটা নিয়ে তাহলে আমরা মেইনলি ডিসাইড করব যে এ হবে নাকি সি হবে। তা এখন দেখো এই যে আফটার দা বাউন্স, এই যে এখানের মধ্যে তোমার ডটেড লাইনের যে ব্রোকেন লাইনের পরে এখানে কি হয়েছে, এই জায়গাটায় কি, দাঁড়া একটা মিনিট, আয় আল্লাহ, ওকে। তো তাহলে আমরা যে কথাটা বলতেছিলাম কি জিনিস, যে দেখো এই জায়গাটা যেখানে গ্রিন কালার দিয়ে মার্ক করলাম, দেখো তো প্রভা এখানে কি ভেলোসিটিটা কি নেগেটিভ ম্যাক্সিমাম, রাইট? যেখানে হ্যাঁ। ভেলোসিটিটা হলো সবচেয়ে বেশি নেগেটিভ। এখানের মধ্যে দেখো তো এতে তুমি এই জায়গাটায় যদি একটা ট্যানজেন্ট ড্র করো, এই ট্যানজেন্টের স্টিফনেসটা কি পজিটিভ গ্রেডিয়েন্ট নাকি নেগেটিভ গ্রেডিয়েন্ট বলো তো? নেগেটিভ। আচ্ছা, এইটাকে এই যে যখন নাকি এই ডিরেকশনে স্লোপ থাকে, যে এরকম স্লোপ থাকে, এটাকে পজিটিভ স্লোপ বলে, হ্যাঁ? ওই যে এক্স বাড়তেছে ওয়াই বাড়তেছে এমন টাইপের ব্যাপার, বুঝছো? যে যখন নাকি এরকম স্লোপ থাকে তো এটাকে বলবো কি পজিটিভ ট্যানজেন্ট। আর যখন নাকি এরকম থাকবে, এই যে এরকম থাকবে, এটাকে কি বলবো নেগেটিভ ট্যানজেন্ট। ঠিক আছে, এটা মনে রাখার ওয়েটা কি, তুমি ট্যানজেন্টের দুই এন্ডে এরকম এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস এঁকে ফেলবা, দেন দেখতেছো কি এখানের মধ্যে নেগেটিভটার মধ্যে দেখো তো কি হচ্ছে, এক্স এর ভ্যালু যত বাড়ে ওয়াই এর ভ্যালু কি হইতেছে তত কমতেছে না? হ্যাঁ। তো এর জন্য এটাকে নেগেটিভ ট্যানজেন্ট বলে, ঠিক আছে? তো পজিটিভ আর নেগেটিভ ট্যানজেন্ট গুলো মিক্স আপ করো না। তো এখন এতে যেটা আঁকলাম এটা কিসের পজিটিভ ট্যানজেন্টটা না? হ্যাঁ। তো তার মানে এতে বুঝাইতেছে কি যে ওই ব্রোকেন লাইনের পরে আবার ভেলোসিটিটা কি আছে, পজিটিভই আছে। কিন্তু আমরা কি দেখছি, ভেলোসিটিটা কি পজিটিভ নাকি নেগেটিভ? নেগেটিভ। নেগেটিভ। তো তাহলে এ কি অ্যান্সার হবে? না। তো তাহলে পরে এ বাদ, বি আর ডি তো আগেই বাদ, বিকজ ওরা স্ট্রেট লাইন দিছে, তো তার মানে অ্যান্সারটা হবে কি সি। বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ বুঝছি। ওকে, এরপরে কোয়েশ্চেন নাম্বার 11-এ মারিয়ার নাম্বার কাটা গেছে, সো ওই জিনিসটা দেখি। এই এক্সপ্লেনেশন, আচ্ছা কি বলছো? At first, the student should measure the distance of the ball bearing by using a meter rule. Okay, meter rule দিয়ে distance মাপবা and measure the time taken for the ball to travel that corresponding distance by using a stop clock. কেন এখানে তো টাইমার লাগানো আছে না মারিয়া? ও দেখি নাই, সরি সরি। এত বড় করে টাইমার লেখা দেখো নাই? আচ্ছা, we know that the initial velocity is 0, so according to the equation is equal to ut plus half at square, the gradient এটা will give এটা। তো তাহলে তোমার এই 1 মার্ক ওইটার জন্য যাইতে পারে। এটা লিখছো u0 লিখছো 1 মার্ক পাইলা। Then correct labels, variable labels on the axis to give a straight line through the origin. হ্যাঁ ভাই এটা দিছি। Okay. Then reference to time in seconds and distance in meter. Straight line through the এটা দেখি। origin. কি ইউনিট দাও নাই নাকি? হ্যাঁ ইউনিটটা দেই নেই, যে হচ্ছে হাইট ইন মিটারস এন্ড টাইম ইন সেকেন্ডসটা দেই নেই। আচ্ছা, তো এটার জন্য মার্ক গেছে, বুঝছো? আচ্ছা ভাই, আচ্ছা। ওকে, প্রভারও -1 হয়েছে। তো তাহলে তোমার
মার্ক স্কিম পয়েন্ট দেখে কি বুঝতে পারতেছো কেন মার্ক কাটা গেছে আর কিছুকে লিখে দিছে যে এত নাম্বার এর জন্য? ওকে, বুঝলে, দ্যাটস ভেরি গুড। ঠিক আছে, সো তাহলে আমাদের কোশ্চেন নাম্বার 11 পর্যন্ত ডান। কোশ্চেন নাম্বার 12 এ কারো প্রবলেম আছে? 12C. 12 এর সি। Point A is 0.86 meter vertically above the ground. আচ্ছা, and 1.23 meter horizontally from the end of the ramp. So তাহলে গ্রাউন্ডের থেকে এতটুকু উপরে, র্যাম্পের এন্ড থেকে এতটুকু হরাইজন্টালি টুয়ার্ডস লেফট। তো এখন বলতেছে ডিডিউস whether the ball will bounce a second time on the ramp, যে বলটা যে এই যে এরকম যাবে সে কি নামতে সময় র্যাম্পের উপরে আরেকবার বাউন্স করবে নাকি না, এইটা ক্যালকুলেট করে বের করতে বলছে। সো আমাদের কি করা লাগবে? উই উইল হ্যাভ টু ফাইন্ড দ্য রেঞ্জ, যে সে সেকেন্ড বার যে গ্রাউন্ডে ফেরত আসতে আসতে সে কি র্যাম্পের উপরে আরেকবার বাউন্স করবে নাকি না, এই জিনিসটা ক্যালকুলেট করতে বলছে। তো তাহলে এখানের জন্য কাজটা কি দেখো। তো ফার্স্ট অফ অল 1.23 মিটার কি ছিল, হরাইজন্টাল ডিসটেন্সটা ছিল না 1.23 মিটার? ইয়েস। সো 1.23 মিটার হরাইজন্টাল ডিসটেন্স। তো এই হরাইজন্টাল ডিসটেন্স ট্রাভেল করতে কতটুকু সময় লাগে ওই সময়টা বের করছে। এখন এখানের মধ্যে এটা কত, 0.39, যে এই যে আমাদের এরকম ছিল, এখানের মধ্যে ডায়াগ্রামটা আঁকি তো তাহলে ক্যালকুলেশনের সাথে বুঝতে পারবা। তো এই যে এখান থেকে বাউন্স করতেছিল কত ডিগ্রি অ্যাঙ্গেলে, 70 ডিগ্রি উইথ দ্য ভার্টিক্যাল। সো তাহলে হরাইজন্টাল ভেলোসিটি কি হবে? 3.4 sin 70. সো তাহলে 3.4 sin 70। তো হরাইজন্টাল ভেলোসিটি জানো, এন্ড হরাইজন্টালি র্যাম্পের এন্ড পর্যন্ত ডিসটেন্স কত ছিল, 1.23 মিটার। তো তাহলে এই যে হরাইজন্টাল ডিসটেন্সটা, এখান থেকে এটুক পর্যন্ত এই যে হরাইজন্টাল ডিসটেন্সটা, এই ডিসটেন্স ট্রাভেল করতে কতটুকু সময় লাগতেছে, এই টাইমটা তুমি বের করলা কত, 0.39 সেকেন্ড। এখন কি করবা, এই সেম টাইমে সে ভার্টিক্যালি কতটুকু নিচে নামছে এটা আমরা বের করতে পারবো না, s ইকুয়াল টু ut প্লাস হাফ at স্কোয়ার দিয়ে। হ্যাঁ ভাইয়া, কিন্তু এখানে ইউটা আমার ভার্টিক্যাল কম্পোনেন্ট কেন নিছি? কোনটায়? মানে s is equals to ut plus half at এই যে স্কয়ারে এখানে তো এখন ইউটা ভার্টিক্যাল, এখন তো আমরা ভার্টিক্যাল মোশন কনসিডার করতেছি, এইখানে কনসিডারিং হরাইজন্টাল মোশন ছিল, টাইমটা হরাইজন্টাল আচ্ছা। মোশন দিয়ে বের করছি। এখন ভার্টিক্যাল মোশন দিয়ে বের করব যে ওই যে হরাইজন্টাল ডিসটেন্স 1.23 মিটার সে যাবে, এই হ্যাঁ। হরাইজন্টাল ডিসটেন্সে যাইতে যাইতে ভার্টিক্যালি সে কতটুকু মুভ করবে ওইটা বের করছি। ও হ্যাঁ ভাইয়া, এর জন্য বুঝছি। এখানে ভার্টিক্যাল মোশন কনসিডার করে দেন বের করলাম যে তোমার হাইট কতটুকু সে নিচে নামবে এই টাইমের মধ্যে, 0.28 মিটার নিচে নামবে। যে নেগেটিভ দেখে বুঝতেছে কি নিচে নামতেছে, কতটুকু নিচে নামতেছে, 0.28 মিটার নিচে নামতেছে। তা এখন 0.28 মিটার নিচে নামতেছে মানে কি, যে এখানের মধ্যে দেখো বেসিক্যালি এরকম হইতেছে, সে এই হরাইজন্টাল ডিসটেন্স 1.23 মিটার ট্রাভেল করতে করতে সে ভার্টিক্যালি জাস্ট এতটুকু নিচে নামছে, কত, 0.28 মিটার নিচে নামছে। তো তাহলে কি এই হরাইজন্টাল ডিসটেন্স ট্রাভেল করতে করতে সে কি আর র্যাম্পে এসে হিট করবে? র্যাম্পের হাইট কত ছিল, 0.86 মিটার ছিল না? তো তাহলে যদি এই যে আমরা হাইটটা বের করছি 0.28 মিটার হাইটটা বের করছি, এই হাইটটা এই 0.28 যদি কি হইতো র্যাম্পের হাইটের থেকে বড় হইতো, তো তার মানে কি গ্রাউন্ডে ড্রপ করার আগে র্যাম্পে আরেকবার বাউন্স খাইতো। কিন্তু এখানে মধ্যে বাউন্স খায় নাই কেন, বিকজ হরাইজন্টাল স্পিডটা হলো বেশি, তো সে কি করে র্যাম্পের হরাইজন্টাল যেই এই যে র্যাম্পের যে ইনক্লাইন্ড পার্টটুকু আছে এখান থেকে সে যাবে
যদি সে কি করতো হরাইজন্টাল স্পিডটা কম থাকতো সে দেন এসে এরকম বাউন্স করে দেন যাইতো, কিন্তু হরাইজন্টাল স্পিডটা কি বেশি না, তো হরাইজন্টাল স্পিডটা বেশি দেখে সে কি করছে, র্যাম্পের যেই জায়গাটুকু আছে, র্যাম্পের যে টেরিটরিটুকু আছে এই টেরিটরিটুকু কি করে ফেলছে, পাস করে ফেলছে। বুঝতে পারছো? হ্যাঁ ভাই, আরেকটা কোশ্চেন, এই হ্যাঁ 0.28টা কোন হাইটটুকু একটু দেখাবা, মানে এই ডায়াগ্রামটায়? এটা কোন হাইটটুকু এখানের মধ্যে দেখো, এইটা ছিল তোমার ইনিশিয়াল বাউন্সিং সারফেসটা পয়েন্ট এ, আর 0.28 মিটার নিচে নামছে বলতে এরকম। তো তাহলে এই হলো তোমার 0.28 মিটার নিচে নামছে। ওকে, থ্যাংক ঠিক ইউ। আছে, ওকে। এরপরে কোয়েশ্চেন নাম্বার 13 এ কাবিয়র প্রবলেম ছিল না? 13 এর কত? 13 এর বি। আচ্ছা 13 এর বি, এটা কাকে দেখাইছিলাম? আনিসাকে মনে হয় দেখাইছিলাম না? ও আরেকদিন এসে প্রবলেম দেখাইছিল। ওকে, সো তাহলে এখন 13 এর, আচ্ছা বি এন্ড সি দোনোটাই ঠিক আছে। তা এখন এখানের মধ্যে খেয়াল করো কাজটা কি কাবিও। ফার্স্ট অফ অল, তুমি যখন নাকি এরকম একটা জায়গায় রাখছো, তো তুমি পিভট পয়েন্ট কোনটাকে ধরবা? তো সাপোজ এই পয়েন্টটাকে আমরা কি ধরতেছি, পিভট পয়েন্ট হিসেবে ধরতেছি, অরেঞ্জ কালার দিয়ে যে মার্ক করছি দেখছো? জি ভাইয়া। ওকে, তো তাহলে দিস ইজ আওয়ার পিভট পয়েন্ট। তো এখন এই সেন্টার অফ গ্র্যাভিটি থেকে কি কাজ করবে, ওয়েট। সেন্টার অফ গ্র্যাভিটিটা পিভট পয়েন্ট থেকে কতটুকু দূরে, L/2 সমান ডিস্টেন্স দূরে নাকি? জি ভাইয়া। আচ্ছা, আর এজ অফ দা বুক যে আরেক এন্ড, এটা কতটুকু দূরে থাকবে, লেন্থ অফ দা বুক L দূরে থাকবে নাকি? তো এখন দেখো তো এই রিয়াকশন ফোর্সটা, এই রিয়াকশন ফোর্সটার এই গ্রাফ আঁকতে বলছে না, রিয়াকশন ফোর্স ভার্সেস ডিস্টেন্স। সো এখন এই রিয়াকশন ফোর্সের জন্য কোন ডিরেকশনে মুভমেন্ট হইতেছে খেয়াল করো তো। এই রিয়াকশন ফোর্সের জন্য পিভটের অ্যাবাউটে কোন অ্যান্টি ডিরেকশন, ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ। আর এই ওয়েটের জন্য, ক্লকওয়াইজ। সো তাহলে ইন অর্ডার টু স্টে স্টেবল কি থাকতে হবে, অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট আর ক্লকওয়াইজ মুভমেন্ট কি থাকা লাগবে, সেম হওয়া লাগবে ইকুয়াল। না? তো হুম। তাহলে পরে দেখো যে তোমার নর্মাল রিয়াকশন ফোর্স আর এটা পিভট থেকে কতটুকু দূরে, এল অ্যামাউন্ট অফ ডিস্টেন্স দূরে। আর তোমার ওয়েটটা পিভট থেকে কতটুকু ডিস্টেন্স দূরে, L/2। L/2। সো তাহলে আর ইকুয়াল টু কি আসে, 2L/W। এল থাকে, এল এল কাটাকাটি চলে যায় না, এটা তো হ্যাঁ। L/2। তো তাহলে পরে আর শুরুতে কত আছে, ওয়েটের অর্ধেক নাকি? হ্যাঁ। ওকে, সো এখন যত আমরা বইটাকে পুশ করে করে আরো সাইডে নিব, তত দেখো তো কি হচ্ছে, নর্মাল রিঅ্যাকশন ফোর্সটা বাড়বে নাকি কমবে? এখানের মধ্যে বইটা তো আগে এখানে ছিল, এখন মনে করো বইটাকে একটু ধাক্কা দিয়ে আর একটু দূরে সরানো হয়েছে। এখন দেখো সেন্টার অফ গ্র্যাভিটি ইজ অলওয়েজ কত, সেন্টার অফ গ্র্যাভিটি ইজ অলওয়েজ L/2 ডিস্টেন্স অ্যাওয়ে ফ্রম দা পিভট। কিন্তু এই রিঅ্যাকশন ফোর্সের সাথে ডিস্টেন্সটা আস্তে আস্তে কমে যাইতেছে না পিভটের? হ্যাঁ ভাইয়া। সো তাহলে ডিস্টেন্স কমতেছে কিন্তু সেম মোমেন্ট অ্যাপ্লাই করতে হবে, তো তাহলে ফোর্সের ভ্যালু কি হবে, বেশি। আচ্ছা প্রভা এখানে আমাদের দেখো, ফার্স্ট অফ অল আর ইকুয়াল টু যে L/W/2 আসছে, এই ক্যালকুলেশন তো বুঝছো নাকি? হ্যাঁ হ্যাঁ। ওকে, সো এখন এই জিনিসটা মুছে দেই।
আচ্ছা, এখন এই বইটাই এইখানে গেছে, এখন সেন্টার অফ গ্র্যাভিটিটা কোথায় যাবে? এখানে আসবে না? সেন্টার অফ গ্র্যাভিটি তো অলওয়েজ বইয়ের মাঝে। ওকে, সো এখন এই হলো তোমার পিভট, এই হলো তোমার ওয়েট, আর এই হলো নর্মাল রিঅ্যাকশন ফোর্সের জায়গাটা। তা এখন পিভটের থেকে ওয়েটের ডিসটেন্স কত? সেন্টার অফ গ্র্যাভিটির ডিসটেন্স কত? L/2। আর এর সাথে যে নর্মাল রিঅ্যাকশন ফোর্সের সাথে পিভট আগে কতটুকু দূরে ছিল? দা হোল লেন্থ অফ দা বুক দূরে ছিল, কিন্তু এখন কি এই যে এতটুকু লেন্থ, এই যে গ্রিন কালার দিয়ে যে শেড করে দিলাম, এখন এতটুকু লেন্থ কি এখন বাইরে চলে গেছে না? তো নর্মাল রিঅ্যাকশন ফোর্সটা কোথায় কাজ করবে? এই জায়গাটায় কাজ করবে না? যে নর্মাল রিঅ্যাকশন ফোর্সটা এই জায়গাটায় কাজ করতেছে। তো এখন তাহলে আগের লেন্থটা কত ছিল? আর থেকে পিভট পয়েন্ট পর্যন্ত ডিসটেন্স ছিল এল, এখন ডিসটেন্সটা কি এল থেকে একটু হলেও কমে গেছে না? এই যে এতটুকু ডিসটেন্স কমে গেছে না? তো তাহলে ডিসটেন্স কি হইলো? কমে গেছে আর এর থেকে। সো আর ইনটু ডিসটেন্স ফ্রম পিভট মাস্ট বি ইকুয়াল টু হোয়াট? ওয়েট ইনটু L/2। কিন্তু আগের থেকে ডিসটেন্স যদি কমে যায়, কিন্তু মোমেন্ট তো আগে কত ছিল? W ইনটু L/2 যে মোমেন্ট দিত, এখনো কি দিতে হবে? সেম মোমেন্ট দিতে হবে না? তাহলে যেন বইটা স্টেবল থাকে। তো তাহলে সেম মোমেন্ট কিন্তু ডিসটেন্স কমে গেছে, তো তাহলে ফোর্সের ভ্যালুটা কি করা লাগবে? বাড়তে বেশি হবে না? করা। বুঝতে পারছো এখন? ওকে, সো এরকম করে করে তুমি দেখো, যখন নাকি তুমি আরো বইটাকে পুশ করে করে সাইডে সরাবা, তো তখন কি হয়? যে এইখানে যখন নাকি নিলা, তখন এই হলো তোমার পিভট, এই হলো সেন্টার অফ গ্র্যাভিটি, এই হলো নর্মাল রিঅ্যাকশন ফোর্স। তো তাহলে ওয়েটটা পিভটের থেকে অলওয়েজ L/2 ডিসটেন্স দূরে, কিন্তু নর্মাল রিঅ্যাকশন ফোর্সের ডিসটেন্সটা প্রতিবারই কি হচ্ছে? পিভট পয়েন্ট থেকে আস্তে আস্তে কমতেছে না? তো তার মানে নর্মাল রিঅ্যাকশন ফোর্স প্রতিবারই কি হইতেছে? আস্তে আস্তে করে ইনক্রিজ করতেছে। এরকম পুশ করতে 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 একটা সময় এমন হবে না, দেখো তো, যে হাফ অফ দা লেন্থ অফ দা বুক, যে অর্ধেক পোর্শন তুমি যদি ধাক্কা দিয়ে সরায় দাও, তো তখন এমন একটা জায়গা আসবে না, এরকম একটা জায়গা, যে সেন্টার অফ গ্র্যাভিটি এক্স্যাক্টলি এই পয়েন্টে, তো ওয়েট হলো এখানে, নর্মাল রিঅ্যাকশন ফোর্স হলো এখানে। তো তাহলে ওয়েট পিভটের থেকে যতটুকু দূরে, নর্মাল রিঅ্যাকশন ফোর্সও পিভটের থেকে ততটুকু দূরে। তো তাহলে নর্মাল রিঅ্যাকশন ফোর্সটা কি হবে? এক্স্যাক্টলি ওয়েটের সমান হয়ে যাবে না? তো তাহলে এখানের মধ্যে দেখো আমরা কতটুকু তাহলে ধাক্কা দিয়ে দূরে সরাইছি। when x is equal to L/2, তো তখন নর্মাল রিঅ্যাকশন ফোর্সটা কার সমান? ওয়েটের সমান। বুঝতে পারলা? তো তাহলে L/2 সমান ডিসটেন্স দূরে সরাইলে পরে, তো তখন নর্মাল রিঅ্যাকশন ফোর্স কার সমান হয়ে গেছে? ওয়েটের সমান হয়ে গেছে। এখানে ওয়েটের অর্ধেক, তো এরকম সে এমন ভাবে বাড়বে আর কি। বুঝা গেছে ব্যাপারটা? যে প্রথমে ছিল ওয়েটের অর্ধেক নর্মাল রিঅ্যাকশন ফোর্স, এন্ড যত পুশ করতেছি আস্তে আস্তে কি হচ্ছে? নর্মাল রিঅ্যাকশন ফোর্স বেড়ে 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 L/2 সমান ডিসটেন্সে একদম ওয়েটের সমান। কাবিয়র ক্লিয়ার হয়েছে? হ্যাঁ ভাইয়া ক্লিয়ার। ওকে, এখন এখানের মধ্যে বলতেছে যে এক্সপ্লেইন ওয়াই দ্য বুক উইল নট রিমেইন অন দ্য শেলফ ইফ এক্স ইজ গ্রেটার দ্যান L/2। কেন? বিকজ L/2 এর চেয়ে বেশি যদি হয় তখন কি হবে? আমরা এটা একটু লাল কালার দিয়ে আঁকি, আরো একটু জোরে পুশ করে তাকে আরো দূরে সরাই দিছি। এখন দেখো তো কি হচ্ছে? ওয়েট হলো এইখানে, নর্মাল রিঅ্যাকশন ফোর্স হলো এখানে। তো এখন ওয়েটের জন্য ওয়েটটা কি পিভটের থেকে বেশি ডিসটেন্স দূরে,
আর নরমাল রিঅ্যাকশন ফোর্সটা পিভটের থেকে কি কম ডিস্টেন্স দূরে, তো এখানের মধ্যে আর কি করতে পারবে না, দা ক্লকওয়াইজ মোমেন্ট অফ দা ওয়েট উইল বি গ্রেটার, তো তাইলে পরে আর বইটা কি থাকতে পারবে না, স্টেবল থাকতে পারবে না। তো এইটাই হলো আমাদের মেইন জিনিসটা, যে উল্টায় পড়ে যাওয়ার পোর্শন। যে এখানের মধ্যে কি বলতেছে 13 এর বি এন্ড সি তে, যে ফার্স্ট অফ অল 13 এর বি ছিল এইটা এরকম বেড়ে বেড়ে ওয়েটের সমান, আর এখানে সেন্টার অফ গ্র্যাভিটি ইজ নট অ্যাবাভ দ্য শেলফ, যে শেলফের বাইরে চলে গেছে, সো তাহলে দেয়ার ইজ আ নেট মোমেন্ট ইন দা ক্লকওয়াইজ ডিরেকশনে, যে ওয়েটের জন্য ওভারঅল ক্লকওয়াইজ ডিরেকশনের মোমেন্টটা কি ছিল, বেশি ছিল। বুঝা গেছে এখন? হ্যাঁ ভাইয়া বুঝছি। ওকে, তাহলে এটা ছিল আমাদের কোয়েশ্চেন নাম্বার 13। দাঁড়াও এক মিনিট। আচ্ছা, আমার একটা পার্সেল আসছে, আমি একটু নিচে যাইতেছি, নিচে থেকে আবার এসে নতুন মিটিং এ ক্লাস কন্টিনিউ করতেছি। ওকে, তো আমরা কোশ্চেন নাম্বার 13 পর্যন্ত শেষ করছি। কোশ্চেন নাম্বার 14 এ কি কারো কোনো প্রবলেম ছিল? হ্যাঁ আমার না -2 হয়েছে। 14 এ -2। হুম। Explain how adding capsules containing glue changes the properties of the concrete. কিভাবে, যে তোমার শুধু কনক্রিট থাকলে পরে তার আলটিমেট টেনসাইল স্ট্রেস খুবই কম, মানে অল্প ফোর্সেই সে ভেঙে যাবে। আবার যদি তুমি গ্লু অ্যাড করো তো তখন কি হয়, সে অনেক লম্বা টাইম ধরে অনেক বড় স্ট্রেস উইথস্ট্যান্ড করতে পারে। তো ওই জিনিসটা, তা এখন কি কি পয়েন্ট লিখছো তুমি যেটা কভার হয় নাই দেখি। আমি সেম স্টিফনেস বলছি, তারপর স্টিফনেস অফ স্যাম্পল বি ইনক্রিজেস বলছি এখানে একটা টিপ, তারপর হচ্ছে এরিয়া আন্ডার বি হচ্ছে গ্রেটার এটা লিখছি, আর হচ্ছে ইলাস্টিক পটেনশিয়াল এনার্জি বি তে বেশি এটা লিখছি। এখানে ইলাস্টিক পটেনশিয়াল এনার্জির ওখানে তোমার বেশি অ্যাবজর্ব করবে যদি ওই গ্লু অ্যাড করা থাকে, আর হ্যাঁ হ্যাঁ সেম স্ট্রেস তোমার লো জন্য, যে কম স্ট্রেস গুলার জন্য কোনো চেঞ্জ নাই, দোনোটাই সেম। দেন এনার্জি অ্যাবজর্ব বেশি, এরিয়া আন্ডার দা গ্রাফ বেশি, গ্লু দিলে পরে স্টিফনেস বাড়ে বড় স্ট্রেসে এট গ্রেটার স্ট্রেস। দেন গ্রাফ ইজ স্টিপার ফর ক্যাপসুল উইথ কনক্রিট এট হাই স্ট্রেস, ম্যাক্সিমাম স্ট্রেস হলো বেশি। তো তোমার অ্যানসারটা পিকচার দিও, তো তাহলে পরে ওখানে দেখবো নি কেমন কি হয়েছে, যে মার্কস কোনটা বাড়বে নাকি। এমনিতে অ্যানসার বুঝতে তো কোনো সমস্যা নাই, না না কোন না পয়েন্টগুলো বলছে। ওকে, এরপরে কোশ্চেন নাম্বার 15। কোশ্চেন নাম্বার ও 16। হ্যাঁ ভাইয়া 15 A1 A2 15 এর A1 A2 কি ওয়েট করতেছিল, অন্য কেউ বলে নাকি? কেউই বলে না, সবার প্রবলেম আছে, ওদের কপি দেখছি ভাইয়া, ওদের অনেকগুলা জিনিস আছে আমার সাথে মিলে, কেউ বলে না। আচ্ছা ঠিক আছে, সবাই তোমার জন্য বসে থাকে যে তুমি বলবা। আচ্ছা, সো এখন এখানের মধ্যে কি, স্টুডেন্ট ক্যারিড আউট অ্যান এক্সপেরিমেন্ট টু ডিটারমাইন দ্য ভিসকসিটি অফ আ স্যাম্পল অফ অয়েল কন্টেইনড ইন আ
লার্জ মেজারিং সিলিন্ডার, তো এই বড় একটা মেজারিং সিলিন্ডারের মধ্যে অন অয়েল দিয়ে ফিল আপ করে রাখছে, দেন কি করবে, টার্মিনাল ভেলোসিটি ইউজ করে ভিসকসিটি বের করবে আর কি। তো এখন বলতেছে স্মল সলিড স্পিয়ার ওয়াজ রিলিজ জাস্ট অ্যাবাভ দ্য সারফেস অফ দ্য অয়েল এন্ড দ্য টার্মিনাল ভেলোসিটি অফ দ্য স্পিয়ার ওয়াজ ডিটারমাইন্ড। ওকে, তো এখানে একটা রাবার ব্যান্ড, এখানে একটা রাবার ব্যান্ড, বাট এত উপর একটা রাবার ব্যান্ড দেওয়াতে কি হয়েছে, ওই রাবার ব্যান্ডটা দিয়ে তো আমাদের আসলে তেমন ভালো কোনো কাজ হবে না, বিকজ টার্মিনাল ভেলোসিটি রিচ হইতে হইতে তো, হ্যাঁ ঠিক আছে কাবিও, ক্লাস শেষে খাবো নি, এটা সমস্যা নেই, থ্যাংক ইউ। ওকে, সো তাহলে পরে যে জিনিসটা বলতেছিলাম যে টার্মিনাল ভেলোসিটি রিচ করতে সময় কি লাগবে, একটা সার্টেন অ্যামাউন্ট অফ সময় লাগে। সো তাহলে আমাদের অলওয়েজ একটা এক্সপেরিমেন্টাল প্রসিডিউর হলো লোয়ার হাফ অফ দ্য সিলিন্ডারের ওখানে কি করতে হয়, লোয়ার হাফ অফ দ্য সিলিন্ডারের ওখানে রাবার ব্যান্ড গুলিকে সেট করা লাগে, আর মার্কার গুলিকে সেট করা লাগে। তো কি বলতেছে, two rubber bands were placed around the cylinder as shown. When the sphere passed the top band, a timer was started. The timer was stopped when it passed to the second bottom rubber band. Explain why the top rubber band should be placed a short distance below the surface of the oil. কেন, যে প্রথম রাবার ব্যান্ডটা ওরকম আরো নিচে দিতে হবে কেন, বিকজ শুরুতে কি করতে থাকবে, অ্যাসেলারেট করতে থাকবে। তো তাহলে the sphere falls a distance through the oil before reaching terminal velocity, তো তার মানে টার্মিনাল ভেলোসিটি রিচ করার মতো একটা কি করতে হবে, টাইম অ্যালাউ করা লাগবে। বুঝতে পারছো মারিয়া? হ্যাঁ ভাইয়া। যে প্রথমের দিকে তো ওয়েটটা হলো বেশি, ড্র্যাগ ফোর্সের থেকে ওয়েট হলো বেশি, তো তার মানে প্রথমের দিকে অ্যাসেলারেট করবে, যত নিচে নামবে, যে যত ভেলোসিটি গেইন করবে, তত আস্তে আস্তে ড্র্যাগ ফোর্স বেড়ে বেড়ে ইভেন্চুয়ালি ড্র্যাগ ফোর্সটা ওয়েটটাকে ব্যালেন্স করবে। বাট শুরুর দিকে তো ওয়েটটা কি থাকে, বেশি থাকে, তো এর জন্য তখন এর দিকে রাবার ব্যান্ডটা বসাইলে পরে ভুল হবে। এরপরে another student suggested using an additional rubber band halfway between the top and the bottom. Discuss the benefit of adding the third rubber band. তো এটাতে লাভটা কি হবে, দুইটা আমরা ডিস্টেন্সের জন্য টাইমের রিডিং নিতে পারবো, যে ফার্স্ট আর সেকেন্ড রাবার ব্যান্ডের জন্য, সেকেন্ড আর থার্ড রাবার ব্যান্ডের জন্য, দোনোটাতে যদি আমরা সেম ভেলোসিটি পাই, তো তখন আমাদের কি আরো শিওরিটি বাড়বে যে কি হয়েছে, টার্মিনাল ভেলোসিটি রিচ করছে ওখানের মধ্যে। এই যে adding a rubber band enables more than one distance to be timed, তো তাহলে কি করা যাবে, একটা এভারেজ ভ্যালু নেওয়া যাবে, আর কম্পেয়ার করা যাবে ভেলোসিটি বলি, যে টার্মিনাল ভেলোসিটি কি আসলেই রিচ করছে নাকি না। বুঝতে পারছো? হ্যাঁ ভাইয়া। ওকে, এরপরে কোশ্চেন নাম্বার 16। আচ্ছা, তো তাহলে 16 এর সি তে প্রভারও প্রবলেম। ওকে, লেটস সি কি বলতেছে। But third student repeated the investigation using two new springs connected in series as shown, যে একটার সাথে আরেকটা এরকম অ্যাড করে দিছে। So the springs were identical to the spring used in the original investigation. তো বলতেছে explain why the spring constant for this arrangement would be half of that of the one spring. So তাহলে এখানের মধ্যে কি, যে তোমার একটার সাথে একটা যদি এরকম সিরিজে অ্যাড করে, তো তখন দেখো তো লেন্থটা কি হয়ে গেল, ডাবল হয়ে গেল না? তো অরিজিনাল লেন্থ যদি ডাবল হয়, তো এখন এখানের জন্য খেয়াল করো তো কাজটা কি, তোমার এখানে ফোর্স এন্ড এক্সটেনশন দিয়ে বলছে, তো এটা দিয়ে বলা যায় যে এখানের মধ্যে অরিজিনাল লেন্থ যদি ডাবল করে থাকে, যে সেম টাইপের স্প্রিং, এই যে আইডেন্টিক্যাল টু দ্য সেম স্প্রিং, তো এখন এখানের মধ্যে দেখো তো আমাদের ইয়াং মডুলাস ইজ ইকুয়াল টু কি, স্ট্রেস বাই স্ট্রেইন অর ফোর্স বাই এরিয়া আর চেঞ্জ ইন লেন্থ বাই অরিজিনাল লেন্থ। সো তাহলে ইয়াং মডুলাস ইজ ইকুয়াল টু দিস, চেঞ্জ ইন লেন্থ ইনটু এরিয়া। তো এখন আমরা যদি এক্সটেনশনটাকে সাবজেক্ট করি, তো এখানে থেকে কি আসে, এরকম আসে না, যে সবকিছু কনস্ট্যান্ট, ফোর্স আগের মতো, এরিয়া আগের মতো, ইয়াং মডুলাস আগের মতো। তো এখন অরিজিনাল লেন্থ যদি ডাবল হয়, তো তাহলে এক্সটেনশনটাও কি হবে, ডাবল হবে না এখানে?
তো তাহলে এক্সটেন্ড যে সেম ফোর্সের জন্য ডাবল এক্সটেনশন হওয়া মানে কি স্টিফনেস কি হয়ে গেছে বা স্প্রিং কনস্ট্যান্ট কি হয়ে গেছে হাফ হয়ে গেছে এমন টাইপের অর তোমার এখানের জন্য তারা ডিরেক্টলি স্প্রিং কনস্ট্যান্ট দিয়ে শো করতে পারে তো তারা এখানের মধ্যে কি শো করছে আমরা যদি এটা দেখি সেম ফোর্স অ্যাক্টস ফর বোথ দ্য স্প্রিংস দোনোটা স্প্রিং এর উপরে সেম অ্যামাউন্ট অফ ফোর্স কাজ করতেছে তো ও এক্সটেন্ড করলো ডেল্টা এক্স অ্যামাউন্টে ও এক্সটেন্ড করলো কত ডেল্টা এক্স অ্যামাউন্টে এই যে বোথ হ্যাভ দ্য সেম এক্সটেনশন এই দোনোজনের উপরে সেম ফোর্স দোনোজনের সেম এক্সটেনশন তো ইন কম্বিনেশন টোটাল এক্সটেনশন কি হয়ে গেল ডাবল হয়ে গেল তো টোটাল এক্সটেনশন যদি ডাবল হয় তো তার মানে কি স্টিফনেসটা যে স্প্রিং কনস্ট্যান্টটা কি হয়ে গেছে হাফ হয়ে গেছে বুঝতে পারলা ফর দ্য সেম ফোর্স এক্সটেনশন যদি ডাবল হয় তো তাহলে স্প্রিং কনস্ট্যান্ট কি হয়ে গেছে হাফ হয়ে গেছে ওরকম এরপরে কোশ্চেন নাম্বার 17 17A3 ওকে তো তাহলে 17 এর A3 তে বলতেছে যে এই যে একটা ডিস্ট্রেস সিগন্যাল যে তারা দেয় এই সিগন্যালটা ওই কত দূরের বোর্ডটা দেখতে পাবে নাকি না অমন টাইপের একটা ব্যাপার যেখানের মধ্যে কি ডিস্ট্রেস ফ্লেয়ার মে বি লঞ্চড ফ্রম আ বোর্ড টু সিগন্যাল ফর হেল্প তো এরকম তারা একটা কি করে কোন টাইপের আগুন ছাড়ে সো তাহলে ওই রকম সিগন্যাল দেখে আশেপাশের বোটরা বুঝতে পারে যে ওইটা কি আছে ডেঞ্জারে আছে তো তাহলে তার হেল্প দরকার এমন টাইপের কিছু সো এখন বলছে কি ওরকম 30 ডিগ্রি উইথ দা হরাইজন্টালে এমন ভাবে ফায়ার করা হয় প্রজেক্টাইলের মতো তো এখন বলতেছে দা ম্যাক্সিমাম হাইট অফ দা ফ্লেয়ার ফ্রম দা লঞ্চ ইজ 42 মিটার তো তাহলে বলতেছে লঞ্চের স্পিড এত ছিল এটা বের করো দেন তুমি কি করবা the flare was visible from a maximum distance of এত a rescue boat is 8.2 kilometer away from the boat in distress তো তার মানে তোমার ওই ডিস্ট্রেস সিগন্যালটা দেখতে পারার জন্য কতটুকু দূরে থাকা যায় ম্যাক্সিমাম 8 কিলোমিটার 8 কিলোমিটারের বেশি দূরে যদি থাকে কেউ তো তাহলে কি করতে পারবে না ওই ডিস্ট্রেস সিগন্যালটা বা ওই যে হেল্প লাগবে ওই সিগন্যালটা শুনতে পাবে না বা দেখতে পাবে না বুঝছো যে মনে করো কেউ ডেঞ্জারে আছে চিল্লাইতেছে হেল্প করতে কিন্তু যার জন্য চিল্লাইতেছে বা আশেপাশে যদি কেউ নাই থাকে তো তাহলে কি কেউ হেল্প করতে আসবে তো তাহলে এখানের জন্য আমাদের কাজটা কি দ্য বোট ইন ডিস্ট্রেস এটা হলো বোট ইন ডিস্ট্রেস আর এটা হলো দ্য বোট দ্যাট ক্যান হেল্প কিন্তু তাদের মধ্যে ডিস্টেন্সটা কত 8.2 কিলোমিটার ঠিক আছে মারিয়া তাদের মধ্যে ডিস্টেন্সটা কত 8.2 কিলোমিটার কিন্তু আমাদের ম্যাক্সিমাম ডিস্টেন্স কতটুকু দূরে থাকা যাবে দা বোট ইন ডিস্ট্রেস তার থেকে ম্যাক্সিমাম 8 কিলোমিটার ম্যাক্সিমাম কি করা যাবে 8 কিলোমিটার দূরে থাকতে পারবে 8 কিলোমিটারের বেশি দূরে থাকলে পরে কি করতে পারবে না ডিস্ট্রেস সিগন্যালটা তারা দেখতেই পাবে না তো তাহলে তুমি ফার্স্টে ভাবতে পারো আরে কি এটা তো 8.2 কিলোমিটার দূরে আর লাগবে হলো 8 কিলোমিটার তো তার মানে তো সে দেখতেই পাবে না কিন্তু এখানে এখনো কিন্তু আমাদের সব শেষ হয়ে যায় নাই তারা তো প্রজেক্টাইলের মতো এটাকে ছুঁড়ে মারছে তো ওই যে আমরা যে আমাদের সিগন্যালটা এরকম যে ফ্লেয়ারটা যে এরকম লঞ্চ করছি এইটা যদি 0.2 কিলোমিটারের বেশি দূরে যেতে পারে তো তার মানে কি তখন এই দা বোট দ্যাট ক্যান হেল্প সে যে ডিস্ট্রেস সিগন্যালটা দেখতে পাবে না বলতো if the range is 0.2 kilometer above যে 0.2 কিলোমিটার মানে কত 200 মিটার নাকি মারিয়া সো তাহলে আমাদের যে ডিস্ট্রেসের যে সিগন্যালটা ওই ডিস্ট্রেসের সিগন্যালটা যদি কি করতে পারে 200 মিটারের বেশি যাইতে পারে তো তার মানে কি সে তখন 8 কিলোমিটার ডিস্টেন্সের ভিতরে চলে আসবে না হ্যাঁ সো তাহলে তখন কি করতে পারবে হেল্প করার বোটটা আসতে পারবে আর কি তো তখন এখানের মধ্যে এই জিনিসটাই দেখা লাগবে যে ক্যালকুলেশন করে
বের করবা যে তোমার রেঞ্জের ভ্যালুটা কত, যে হরাইজন্টাল ডিসটেন্স ম্যাক্সিমাম কত ট্রাভেল করে। যদি 200 বেশি হয় তো তার মানে কি হেল্প করতে আসতে পারবে, যদি না হয় তো তাহলে পারবে না। এরকম এই যে ডিসটেন্সটা বের করলে কত আসছে 291। এটা কি বেশি নাকি কম? 200 মিটারের চেয়ে বেশি কভার করছে না? হ্যাঁ তো তার মানে কি এখন 8 কিলোমিটার ওই যে মিনিমাম ডিসটেন্সের দরকারটা ছিল ওইটার ভিতরে চলে আসছে, তাই তো? হ্যাঁ তো তার মানে এখন সিগন্যালটাকে দেখতে পারবে আর কি। ওকে, হ্যাঁ ভাইয়া বুঝছি। 7.9 কিলোমিটার ইজ লেস দেন এত, সো ক্যান বি সিন। তো এই জিনিসটা ওকে। কোশ্চেন নাম্বার 18। আচ্ছা দাও, আজান দিতেছে, আমরা একটা মিনিট ওয়েট করি, দেন কন্টিনিউ করতেছি। ওকে, এখন কোশ্চেন নাম্বার 18। কোশ্চেন নাম্বার 18 এ কারো প্রবলেম আছে? এইটিন বি 18 এর বি। ওকে, বলতেছে কি টু রিচ দ্য গোল দ্য ডিস্ক মাস্ট মুভ আপ আ র্যাম্প which is at an angle 30 degree to the horizontal। সো তাহলে এই যে ডিস্কটা এখানে আছে, তো ডিস্কটার কি করা লাগবে, এরকম উপরে উঠে গোলটায় ঢোকা লাগবে। তো এখন বলতেছে the velocity of the disc at the bottom of the ramp is 5 meter per second. The disc moves up the ramp and work is done by the disc against the frictional force. The disc moves a distance of 6.5 centimeter up the ramp before moving back down. তো এখন বলতেছে determine the frictional force acting on the disc। তো তাহলে ডিস্কটা কতটুকু ডিসটেন্স উপরে উঠে, র‍্যাম্প দিয়ে 6.5 সেন্টিমিটার 6.5 সেন্টিমিটার সে কি করছে, উপরে উঠছে। দেন 6.5 সেন্টিমিটার উপরে যাওয়ার পরে তার কি হয়ে গেছে, ভেলোসিটি 0 হয়ে গেছে। কেন? বিকজ সে কি করতেছিল, ফ্রিকশনের এগেইনস্টে ওয়ার্ক ডান করতেছিল। তো এখন বলতেছে যে ফ্রিকশনের ভ্যালুটা কত এটা বের করতে। তো তাহলে এখানের মধ্যে আমরা কাজটা কি বলবো, ইনিশিয়াল ভেলোসিটি আমরা জানি, ম্যাক্সিমাম ডিসটেন্স যে 6.5 সেন্টিমিটার ডিসটেন্স মুভ করছে এটা জানি। তো এখন এখানে থেকে আমরা কি বের করতে পারবো, দেখো তো, ডিসেলারেশনের ভ্যালুটা বের করতে পারবো না মারিয়া? যেখানে থেকে উই নো দ্য ইনিশিয়াল ভেলোসিটি, আমরা ইনিশিয়াল ভেলোসিটি জানি 5 মিটার পার সেকেন্ড। ডিসটেন্স মুভড এর ভ্যালু জানি 6.5 সেন্টিমিটার। ফাইনাল ভেলোসিটি জানি কত হবে, বিফোর গোয়িং ব্যাক ডাউন ফাইনাল ভেলোসিটি কত হবে, 0 হবে। তো তাহলে আমরা এইগুলি ইনফরমেশন জানি, ইনিশিয়াল ভেলোসিটি, ফাইনাল ভেলোসিটি আর ডিসটেন্স। তো তাহলে আমরা ডিসেলারেশনের ভ্যালু বের করতে পারবো না, v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2as দিয়ে। তো এখন এখানের জন্য কত আসে দেখি, ওকে। তো আমরা মেথড 2 এর কথাটা বলতেছিলাম, ওরা এনার্জি দিয়ে করছে, ওইভাবেও করা যায়। তো এখন ফাইনাল ভেলোসিটি 0, a হলো নেগেটিভ, আর ওই যে আমাদের
sin 30 ডিগ্রি, ওখানের মধ্যে আমাদের ওয়েটের কম্পোনেন্টের ব্যাপারটা কাজে আসবে, এটা আমরা দেখতেছি। দাঁড়াও এক মিনিট। ওকে, তো তাহলে ফার্স্ট অফ অল এই যে ক্যালকুলেশনের এখানের মধ্যে কাজটা কি, আমরা অ্যাসেলারেশনের ভ্যালুটা প্রথমে বের করব। তো এই অ্যাসেলারেশনটা ইকুয়াল টু কি হবে, অ্যাসেলারেশনের সাথে ম্যাসটা মাল্টিপ্লাই করলে পরে রেজাল্টেন্ট ফোর্স পাবো নাকি? হ্যাঁ তো এখন এই রেজাল্টেন্ট ফোর্সটা কি আসলে, যে যখন নাকি এরকম উপরে যাচ্ছিল, জাস্ট কি ফ্রিকশনটাই ডিসিলারেটিং ফোর্স হিসেবে কাজ করতেছিল বলতো? যখন না। নাকি আপ দা র্যাম্প যাবে, ফ্রিকশন আছে প্লাস কি আছে, ওয়েটের একটা কম্পোনেন্ট থাকবে না, ডাউন স্লোপ কম্পোনেন্ট। তো তাহলে হ্যাঁ, ফার্স্টে কি করব, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, এই ফর্মুলা দিয়ে প্রথমে এ বের করব। এই এর সাথে ম্যাস মাল্টিপ্লাই করলে রেজাল্টেন্ট ফোর্স পাবো। তো এখন এই রেজাল্টেন্ট ফোর্স ইকুয়াল টু কি, দিস রেজাল্টেন্ট ফোর্স ইজ ইকুয়াল টু দ্য ফ্রিকশন ফোর্স প্লাস the downslope component of the weight. তাই না? তো তাহলে ওই রেজাল্টেন্ট ফোর্সের থেকে ওয়েটের ভ্যালুটাকে বাদ দিয়ে দিলে পরে কি চলে আসবে, ফ্রিকশনের ভ্যালুটা চলে আসবে। বুঝতে পারছো? হ্যাঁ, বুঝছি। ওকে, question number 19. ওকে, ভাইয়া হ্যাঁ আমি এই যে 19 এর B2 ক্যালকুলেশন দেখাইছি, অ্যানসার ঠিক আছে আমার না -2 করছে। আচ্ছা, B2 তে তুমি ক্যালকুলেশনও দেখাইছো, অ্যানসারও -2 মিলছে। হুম আচ্ছা, mass of displaced water বের করছো 150 গ্রাম। হ্যাঁ আমার আসছে। হ্যাঁ তো ফার্স্টে ডিসপ্লেসড ওয়াটারের ম্যাস বের করলা 1 মার্ক, দেন তোমার ভলিউম ইকুয়াল টু mass by density, or density is equal to mass by volume আর কি। তো ওখানে থেকে কি বের করবা, ডেনসিটি ইউজ করবা mass density বের 1000 করছি। কেজি পার হ্যাঁ মিটার কিউব, দেন ওখানে থেকে কি আসবে, ভলিউম অফ দ্য স্ফিয়ার আসবে। Volume ভলিউম আসবে। আসলে কত, 1.5 into 10 power minus 4। হ্যাঁ, তারপর ম্যাস দিয়ে ডেনসিটি ইনটু ভলিউম করে দিছে 0.3 আসছে। তো ডেনসিটি ইনটু ভলিউম করব বেসিক্যালি, হ্যাঁ হ্যাঁ mass is equal to density into এই ভলিউম। তো এটা করলে পরে 0.30 লিখছো নাকি 0.3 লিখছো? না না 0.3 লিখছি। তো এখানে তো 1 মার্ক গেল সিগনিফিকেন্ট ফিগারে, ওকে ঠিক আছে। আর আরেকটা মার্ক কোথায় গেছে এটা কপি দেখলে বোঝা যাবে, বুঝছো? আচ্ছা সিগনিফিকেন্ট মনে হয়ে গেছে। ওকে, নাও ইউনিট 3। ইউনিট 3 টা কেমন হয়েছে? ইউনিট 1 এর মতনই কম যাবে? না, ইউনিট 3 একটু বেটার হয়েছে। আচ্ছা, আনিসার কি অবস্থা? বাজে আল্লাহ। আচ্ছা, তো এখন এখানে আমাদের দেখি ইউনিট 3 এর কোশ্চেন নাম্বার 1। এটাতে কার কোনো প্রবলেম আছে? কপি নেই না এটা। জামি পিকচার পাঠায় নাই? জামি ভাইয়া ইউনিট 1 কপি গুলো দিছিল, ইউনিট 2 কপি, ইউনিট 3 টা দেওয়া হয়নি মনে হয়, দেওয়া হয়নি। ও আচ্ছা, বাকিরা কি পাও নাই একজনও ইউনিট 3?
জাবের, আনিসা তোমরা পাইছো? জামির ভাইয়া পিক দিছিল। পিডিএফ দিছে না? আমার কাছে আছে। ওকে, ঠিক আছে। সো তাহলে ইউনিট 3 তো তাহলে আমরা একটা কাজ করি, বাকি সবার কাছে আছে, শুধু মারিয়ার কাছেই নাই নাকি আনিসার কাছেও নাই? ওকে, তো তাহলে আমরা এটার সলিউশনটা এখন করে ফেলি। তো এখন কোশ্চেন নাম্বার 1 এ এটাতে কারো কোনো প্রবলেম আছে? কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার 3, 1 এর সি। আচ্ছা, 1 এর সি তে কি বলছে? আইডেন্টিফাই ওয়ান কন্ট্রোল ভেরিয়েবল ইন দা investigation. তো ইনভেস্টিগেট করতেছে এটা কি? A student is investigating the effect of temperature on the viscosity of oil by measuring how fast the oil flows through a funnel. তো তাহলে ফানেলের মধ্যে এরকম অয়েল ঢালবেন, দেখবে যে কত তাড়াতাড়ি কি হইতেছে, ওই অয়েলটা ফ্লো করতেছে। তো তাহলে এখানে টেম্পারেচারের সাথে কার রিলেশনশিপ দেখতেছে? ভিসকসিটির, যে টেম্পারেচার বাড়াইলে তাড়াতাড়ি ফ্লো করবে, টেম্পারেচার কমাইলে আস্তে আস্তে ফ্লো করবে, এমন টাইপের ব্যাপার। তো এখন এখানের মধ্যে কন্ট্রোল ভেরিয়েবলটা কি হবে? যে টেম্পারেচার চেঞ্জ করবে এন্ড ভিসকসিটি ওখানের মধ্যে কি হবে? ভ্যারি করবে। সো এখন এখানের মধ্যে কন্ট্রোল ভেরিয়েবলটা কি? যে কত ভলিউম অফ অয়েল ওই সিলিন্ডারটা, যে মেজারিং সিলিন্ডারে ফিল আপ হবে ওরকম। তো তাহলে ভলিউম অফ অয়েল অর মাস অফ অয়েল। হ্যাঁ বলো। আমি না 1A1টা বানসেন বার্নার দিছিলাম। এখানে তো আমরা হিট করব না, এখানে তো আমরা কুল করব। আরে ঠিক আছে, ও হ্যাঁ, যেখানে হিটিং অ্যাপারেটাস হট প্লেট। হ্যাঁ ওই তো হিটিং অ্যাপারেটাস হট প্লেট, এখানের মধ্যে তো বানসেন বার্নার দিয়ে কি আমরা তেল এখানের মধ্যে গরম করব বলো তো? আচ্ছা ওই জিনিসটার জন্য, ঠিক আছে, যে টেম্পারেচার ভ্যারিং একটা মেকানিজম লাগবে। ওকে, সো জাবের বুঝতে পারছো কন্ট্রোল ভেরিয়েবলটা কোনটা? এখন হ্যাঁ বলতেছে ভাই, যে প্রোডাক্ট ডেসক্রাইব হাউ দিস ভেরিয়েবল ক্যান বি কন্ট্রোলড। তো তাহলে কি করব? যে এই ভলিউম পর্যন্ত ফিল আপ হইতে হইতে কতক্ষণ সময় লাগতেছে ওই জিনিসটা আমরা মেজার করব, তাহলে পরে বুঝতে পারবো যে কত তাড়াতাড়ি বা কত আস্তে আস্তে ফ্লো করতেছে। তো তাহলে সুটেবল মেথড টু কন্ট্রোল দিস, এটা কি? চেক দ্য ভলিউম ইন দ্য মেজারিং সিলিন্ডার আফটার ইচ পোর or check the mass using mass balance. যদি ম্যাসের কথা বলে থাকতা তো তাহলে ম্যাস ব্যালেন্স দিয়ে ম্যাস চেক করার কথা বলতা, যদি ভলিউমের কথা বলে থাকো তো তাহলে কি বলবা? মেজারিং সিলিন্ডারে বারবার করে ভলিউমটা চেক করবা। বুঝতে পারছো? জি ভাই। ওকে, এরপরে কোশ্চেন নাম্বার 2 এর বি তে, আচ্ছা কোশ্চেন নাম্বার 2 বি তে কি বলছে? গিভ দ্য ভ্যালু অফ পিডি at which the LED starts to conduct. সো কখন থেকে কন্ডাক্ট করা শুরু করছে? ফার্স্ট অফ অল তুমি যে লাইন অফ বেস্ট ফিটটা আঁকবা প্রভা, দেখো তো লাইন অফ বেস্ট ফিটটা যদি এখানের মধ্যে ড্র করি, এখানে তো 0, এখানে 0, তো এরকম একটা লাইন আসে অ্যাপ্রক্সিমেটলি। তো তাহলে কোন সময় কন্ডাক্ট করা শুরু করছে? এরকম একটা টাইমে নাকি? যে এরকম একটা পিডিতে কন্ডাকশন করা শুরু করছে, যে জাস্ট তখন ইন্টেন্সিটি পাওয়া শুরু করছে নাকি? তো তাহলে এখানে ওরা ভ্যালু দিছে কত? মিনিমাম পিডি রেট ফ্রম দেয়ার লাইন অফ গ্রাফ, যে তুমি যে লাইনটা আঁকছো ওইটার উপরে তোমার মার্ক। তো তাহলে এখানের মধ্যে তোমার এটা কত? 1.6, তাহলে 1.6 তো না, 1.6, 1.7 এরকম যে কোনো একটা অ্যান্সার দিলেই হবে। বুঝছো প্রভা? যে তুমি যখন থেকে কার্ভটাকে উপরে তোলা শুরু করছো ওখানে। দেন বলতেছে যে ক্যালকুলেট দ্য মিনিমাম এনার্জি দ্যাট মাস্ট বি ট্রান্সফার টু অ্যান ইলেকট্রন ইন দ্য এলইডি ফর দ্য লাইট টু বি ইমিটেড। তো তাহলে মিনিমাম এনার্জি কতটুকু লাগে? এনার্জি ইকুয়াল টু আমরা কি জানি? চার্জ ইনটু ভোল্টেজ নাকি? ওকে, 2 পারবা, ভেরি হ্যাঁ গুড, ঠিক আছে।
এরপর কোয়েশ্চেন নাম্বার 3, আচ্ছা 2 এর ইতে, ওকে 2 এর ইতে কি বলছে, the accuracy of the value of the Planck constant calculated depends on the minimum PD determined from the graph. Explain how the student could reduce the uncertainty in her value of the minimum PD. তো এই minimum PD এর এই আনসার্টেনিটিটাকে সে কিভাবে কমাইতে পারে। তো এখন এই মিনিমাম PD এর আনসার্টেনিটির ভ্যালুটা কমানোর আমাদের ওয়েগুলা কি, যে এক্স্যাক্টলি কোন সময় থেকে কন্ডাকশন শুরু হয়েছে। তো এটা বের করার জন্য আমরা কয়েকটা এরকম কাজ করতে পারি, যে একদম অ্যাকুরেটলি আমাদের ডিটারমাইন করা লাগবে যে কোন সময় থেকে ইয়ে করা শুরু করছে, কি বলে কন্ডাক্ট করা শুরু করছে বা ইন্টেন্সিটি আসা শুরু করছে। যে আমরা মনে করো যে দেখলাম 1.5 এর পর থেকে শুরু হয়েছে, তাই না? তো 1.5 এর পরে অল্প 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 করে ভোল্টেজ বাড়াবো, যে ভেরি স্মল ইনক্রিমেন্টস, এই যে টেক মেজারমেন্টস ফর স্মলার ইনক্রিমেন্টস ইন পিডি, যে অল্প অল্প করে ভোল্টেজ বাড়াবো। তো তাহলে যেন এক্স্যাক্টলি কোন সময় ইন্টেন্সিটি পাওয়া শুরু করছে ওইটা নোট করতে পারি। যে দেখো আমাদের গ্রাফটা আসলে কেমন আসছে, খেয়াল করো তো 1.5 এর সময় দেখলা কোনো ভোল্টেজ নাই, কি বলে কোনো ইন্টেন্সিটি নাই। 2 এর সময় দেখলা হঠাৎ করে কি একটা ইন্টেন্সিটি আসছে। তো তার মানে কি 1.5 আর 2 এর মাঝামাঝি একটা সময় হয়েছে। তো তাহলে এই মাঝামাঝি সময়টাতে আমরা যদি ভোল্টেজটাই যে কত করে করে বাড়াইছি, দেখো তো ভোল্টেজ 1, 1.5, 2, দেন 2.1, 2.2 এরকম করে বাড়াইছি। তো আমরা যদি 1.5 আর 2 এর মাঝে মাঝে আরো ঘন ঘন কতগুলি রিডিং নেই, যে স্মল কয়েকটা ইন্টারভালে যদি রিডিং নেই, তো তখন কি আমরা বেটার আর একটা রেজাল্ট পাবো না? তো এই কথাটা বলছে আর কি, ঠিক আছে? বুঝছি। ওকে, তারপরে কোশ্চেন নাম্বার 3, কোশ্চেন নাম্বার 4 এগুলাতে কারো প্রবলেম আছে? কোশ্চেন নাম্বার 3 আর 4 এ কারো প্রবলেম নাই? ওকে, কোশ্চেন নাম্বার 4 এর প্রবলেম। কোশ্চেন নাম্বার 4 কি পুরোটাই? আচ্ছা দেখি কি বলতেছে। A group of students investigated the efficiency of an electric motor when lifting a mass. যে একটা ইলেকট্রিক মোটর দিয়ে কি করবে, এরকম ঘুরায় ঘুরায় একটা স্ট্রিং কে উপরে তুলবেন, দেন স্ট্রিং এর নিচে একটা ম্যাস অ্যাটাচ করা আছে, তো এই ম্যাসটাকে উপরে তুলবে আর কি। সো কতটুকু এনার্জি দিতে হইতেছে মোটরটাকে, এন্ড ম্যাসটা কতটুকু জিপি গেইন করতেছে, এইটাই হলো আমাদের মেইনলি কি এফিশিয়েন্সির ক্যালকুলেশনের ব্যাপারটা। যে আমরা দেখব জিপি গেইন কত আর ডিভাইড করব কি মোটরকে কতটুকু এনার্জি দেওয়া হয়েছে। সো এই দুইটা রেশিও থেকে কি পেয়ে যাব, এফিশিয়েন্সি। তো এখন বলতেছে ফার্স্ট অফ অল ক্রিটিসাইজ দ্য রেজাল্টস। তো ক্রিটিসাইজিং এর এখানে কি সমস্যা আছে? এটা এখানের মধ্যে দেখো তো কয়টা সেট অফ রিডিং নিছে, 1 2 3 4 5 6। তো 6 সেটস অফ রিডিং নিলে কি টু ফিউ রিডিংস, এটা বলতে পারবা? ছয়টা সেট অফ রিডিং নিলে পরে তো এটা বলা যাবে না, ঠিক আছে? যে 6টার কম হইলে পরে তুমি এমন একটা কমেন্ট করতে পারবা যে টু ফিউ রিডিংস অর বেশি রিডিং নেওয়ার দরকার ছিল, এরকম টাইপের একটা কমেন্ট তুমি করতে পারতা। কিন্তু এখানে কি করছে, এক্স্যাক্টলি 6টা রিডিং নিছে, তো তাহলে টু ফিউ রিডিংস এর পয়েন্টটা থাকার কথা না, বুঝছে না? কি হলো দেখি, যে টু ফিউ রিডিংস এর কোনো অপশন নাই। তো তার মানে কি টু ফিউ রিডিংস বলা যাবে না, বিকজ তারা 6 সেট অফ রিডিং নিছে। ওকে, তো তাহলে পরে টু ফিউ রিডিংস বলতে পারতেছ না। দেন আমরা আরেকটা কমন একটা পয়েন্ট কি পাইতাম, নো ইন্ডিকেশন অফ রিপিট রিডিংস। কিন্তু এখানে কি কয়েকবার ট্রায়াল করছে, তো তার মানে কি
এখানে তারা রিপিট রিডিং ও নিছে এন্ড এভারেজও করছে, তো তার মানে এইটা নিয়েও আমরা কমেন্ট করতে পারবো না। কিন্তু আমাদের এভারেজের এই ভ্যালুগুলোর মধ্যে দেখো তো ইনকনসিস্টেন্সি আছে না সিগনিফিকেন্ট ফিগারে? হ্যাঁ স্যার। সো একটা কমেন্ট করতে পারবো কি যে ইনকনসিস্টেন্ট সিগনিফিকেন্ট ফিগার ইন দা এভারেজ অর মিন এনার্জি সাপ্লাই, এটা একটা জিনিস। ওকে, এই যে এই পয়েন্টটা থাকার কথা, এই যে ইনকনসিস্টেন্ট সিগনিফিকেন্ট ফিগার ইন জিপি অর, আচ্ছা জিপি টাও তো দিছে, হ্যাঁ জিপি তেও তাদের ইনকনসিস্টেন্ট সিগনিফিকেন্ট ফিগার, আবার তোমার মিন এই যে এভারেজটার মধ্যেও কি সিগনিফিকেন্ট ফিগারের সমস্যা, তো ওইগুলা কতটা থাকা উচিত? এভারেজেরটার মধ্যে 3 সিগনিফিকেন্ট ফিগারে থাকা উচিত। তো তাহলে এই দুইটা কমেন্ট করে ফেললে পরে আমরা 2 মার্ক পেয়ে যাব। আর আরেকটা কি, mass is not measured to the nearest gram, এই কথাটা বলছে কেন? এই যে এই ম্যাসটা আমাদের কত 0.02 কেজি, মানে কত 20 গ্রাম নাকি? তো তাহলে not even 1 গ্রাম অ্যাকুরেসি। আমাদের এখানে লিস্ট কাউন্ট কত, বা এখানের মধ্যে আমাদের আনসার্টেনটি কত, প্লাস মাইনাস 20 গ্রাম। তো এটা কি অনেক বড় একটা আনসার্টেনটি, তো তাহলে ওই জিনিসটা নিয়ে বলবো। এখানের মধ্যে বলতেছে না যে তারা কি করতেছে, ম্যাসটা মেজার করতেছে, তাই ম্যাসের মেজারমেন্টটা কি ভেরি লো রেজলিউশন, যে খুবই বাজে রেজলিউশনে ম্যাস গুলাকে মেজার করা হয়েছে। তো তাহলে এগুলা, তো কমেন্ট গুলা কি কি, জিপি এর কলামে ইনকনসিস্টেন্ট সিগনিফিকেন্ট ফিগার, দেন তোমার এভারেজের যে কলাম এখানে 3 সিগনিফিকেন্ট ফিগারে থাকা উচিত ছিল। তো এই দুইটা কমেন্ট করে দিলে আমাদের হয়ে যেত, বুঝতে পারছো? নরমালি যেসব কমন পয়েন্ট গুলি থাকে যে টু ফিউ রিডিংস বা নো ইন্ডিকেশন অফ রিপিট এন্ড এভারেজ, এগুলো বলা যাবে না বিকজ এগুলো এবার করছে। ওকে, দেন কমপ্লিট দ্য লাস্ট রো অফ দ্য টেবল। সো তাহলে লাস্ট রো অফ দ্য টেবল এর এখানের মধ্যে কি ম্যাস জানো, দেন তোমার হাইট উঠবে 75। তো তাহলে ম্যাস জানো, জি জানো, হাইট জানো, তো তাহলে জিপি বের করতে পারবা। আর এখানে এই তিনটা ভ্যালু দিয়ে দিয়েছে, তো এই তিনটার এভারেজ বের করতে পারবা। তো এটা নিয়ে তো সমস্যা নেই, আছে? ওকে, দেন আমাদেরকে গ্রাফ প্লট করতে বলছে। প্লট আ গ্রাফ অফ চেঞ্জ ইন জিপিই on the y-axis against mean energy on the x-axis। তো তাহলে x-axis এ হলো এই যে mean energy supplied এটা, আর y-axis এ হলো জিপি। তাই গ্রাফ আঁকাবা, দেন গ্রাফের গ্রেডিয়েন্ট থেকে আমরা কি পাবো, এফিশিয়েন্সি পাবো। আচ্ছা এটা পারছো, ভেরি গুড। সো গ্রাফের গ্রেডিয়েন্ট থেকে আমরা এফিশিয়েন্সি পাবো। দেন the students repeated the experiment with a much larger mass and determined that the efficiency of the motor was decreased। তো তার মানে আরো বেশি ম্যাস দিয়ে তারা দেখছে কি এফিশিয়েন্সি কমে আসছে। তো তাহলে বলতেছে describe how they should collect and use the data determined to determine the mass at which the efficiency starts to decrease। তো তাহলে এখানের মধ্যে কি করব আমরা, ওই যে স্টুডেন্টরা যে বড় ম্যাসটা দিয়ে রিডিং নিয়ে দেখলো যে এফিশিয়েন্সি কমে গেছে, তো তাহলে বড় ম্যাসের থেকে আস্তে আস্তে কি করব, ম্যাসটাকে কমাবো। যে ওখানে মধ্যে আমরা এক্স্যাক্টলি দেখলাম কি যে দেখো প্রভা এখানে তারা কি বলছে খেয়াল করো, তোমার 20 গ্রাম 40 গ্রাম এরকম এরকম করে করে 120 গ্রাম পর্যন্ত তারা কি করছে রিডিং নিয়েছে। তো এখানের মধ্যে থেকে দেখছে কি, এখানের মধ্যে থেকে দেখছে যে এফিশিয়েন্সি তাও ইনক্রিজ করতেছে বা ঠিকঠাক আছে। হঠাৎ করে তারা 2 কেজির একটা ম্যাস নিল, দেন দেখলো কি এফিশিয়েন্সি কমে গেছে। তো তার মানে কি 2 কেজিতেই কমছে নাকি 120 থেকে 120 গ্রাম থেকে 2 কেজির মধ্যে যে কোন একটা জায়গায় কমছে? ইন বিটুইন কোন একটা জায়গাতেও হইতে পারে না, আমরা তো এক্স্যাক্টলি বলতে পারতেছি না। আমরা তো এতটুকু পর্যন্ত রিডিং নিয়েছিলাম, দেন হঠাৎ করে একটা বড় ম্যাচ দিয়ে এক্সপেরিমেন্ট করে বলতেছি যে এখানে কি হয়েছে, এফিশিয়েন্সি কমে গেছে। সো এক্স্যাক্টলি কোন ম্যাচ থেকে এফিশিয়েন্সি কমা শুরু করছে এটা বের করার জন্য কি করব,
এক্স্যাক্টলি কোন মেস থেকে কমা শুরু করছো এটার জন্য কি করব, কন্টিনিউ ইনক্রিজিং দ্য ম্যাস এন্ড এক্সটেন্ড দ্য গ্রাফ। সো তাহলে এই যে 120 থেকে আস্তে আস্তে ম্যাস বাড়ায় বাড়ায় গ্রাফটাকে এক্সটেন্ড করব, দেন আইডেন্টিফাই দ্য ম্যাস পয়েন্ট যেখানে কি হবে গ্রাফটা কার্ভ করা শুরু করবে। তো ওখানে থেকে আমরা কি করব, স্মলার ইনক্রিমেন্ট নিয়ে দেন বের করব কোন এক্সাক্ট পয়েন্টে এফিসিয়েন্সি কমা শুরু করে। বুঝতে পারছো? হ্যাঁ ভাইয়া বুঝছি। ওকে, তো তাহলে আর তো কারো কোনো প্রবলেম নাই, এই মিটিং এরও 1 মিনিটের কম আছে। তো আমরা ক্লাস এখন এখানে শেষ করি, ঠিক আছে? আল্লাহ হাফেজ। सियाम जब मैं कोर्स देखा पूरा मोमेंट আর ওই তো বসে প্যান্ট সেটা গেছে no one can be classic 9 এর তো আস্তে আস্তে মার্কস বাড়তেছে, এটা আরো ইমপ্রুভমেন্ট আনতে হবে, ঠিক আছে? ये यूनिट 1 का বেশি করা ওই তো ইউনিট 2 তে বললাম না এরকম মুখস্থ কয়টা কোশ্চেন আছে ওগুলো অলওয়েজ রিপিট হবেই। তো ইউনিট 1 এর গুলা ওই ক্যালকুলেশন গুলি একটু ঠিকঠাক মতো করা লাগবে আর কি, মেকানিক্স এর। সিজিবি করি মস্তে করি আমি নাই অনুলিসাম সিজিবি কি দেখা ওই তো না তো यूनिट 1 से ये खाल टूटा ফিজিক্স यूनिट 1 এত বড় এত প্রভা কি তোমার কপি নিয়ে গেছো? ছোট কথা না, প্রভা কি তোমার কপি নিয়ে গেছো আগে? দেখতে বাকি আছে ওকে, আমরা আস্তে আস্তে শুরু করি, বাকিরা পরে আসবে, সমস্যা নেই। তো এখন ফার্স্ট অফ অল এমসিকিউস, প্রথমটা ওকে, কি বলতেছে, টু রেজিস্টার্স ইচ অফ রেজিস্ট্যান্স আর আর কানেক্টেড ইন প্যারালাল। তো এখন ওভারঅল রেজিস্ট্যান্স কি হবে? তো এখন দুইটা রেজিস্টার 4 ওহম 4 ওহম তাদেরকে প্যারালাল অ্যাড করা। তো এখন একটা প্যারালাল সার্কিটের টোটাল রেজিস্ট্যান্স বের করার ফর্মুলা কি ছিল? 1 বাই টোটাল রেজিস্ট্যান্স is equal to 1 by R1 plus 1 by R2 এমন ছিল না? তাহলে পরে 1 by RT is equal to 1 by 4 plus 1 by 4, এটা করলে পরে কত আসে? 1 by RT is equal to 2 by 4। তো তাহলে RT টা কি সাবজেক্ট করা লাগবে না, RT টাকে উপরে নিতে হবে। তো তাহলে RT will be equal to what? 4 by 2 মানে 2 ওহম। আর এই জিনিসটা একটা মুখস্থ জিনিস যে দুইটা সেম রেজিস্ট্যান্সের কম্পোনেন্ট প্যারালালে থাকলে টোটাল রেজিস্ট্যান্স হাফ হয়ে যায়। ওকে, প্রভা কি কথা শুনতে পাচ্ছ ঠিক মতো? হ্যাঁ ভাই। আচ্ছা, কপি নিছো না আগেই? হ্যাঁ ভাই নিছি। কেমন আসছে এবার? কত আসছিল? 58। আচ্ছা, এবার তো ভালোই হয়েছে, আস্তে আস্তে আরো মার্ক গুলো ওরকম ইউনিট 2 একটা ওরকম আরো ইমপ্রুভমেন্টের ব্যাপারটা দেখবার। ইউনিট 1 মেইনলি ওই ক্যালকুলেশনস গুলো ওইসব গুলি স্টেপ বাই স্টেপ করতে হবে। ওকে,
ওকে, এরপর এমসিকিউ তার কোনটা প্রবলেম আছে মারিয়া? কার কোনটা প্রবলেম? পরে ওকে, যে দেখছো প্রভাবটা আগে আগে মারিয়া বলে দিচ্ছে, যে জানে যে প্রভাব কোন নাম্বারের প্রবলেম। আচ্ছা, তো এখন ওই তো তোমার জন্য ওয়েট করে, এখন তোমাকে একটু বলার সুযোগ দেয়। আচ্ছা, ওর দাঁত আর এখন আর চকচকা নাই। যে কোশ্চেন করছিল ওকে জিজ্ঞাসা, ওকে বলে দিও, ঠিক আছে? ও যে আজ করছিল না, ওই যে ওকে বলে দিও। আচ্ছা, তো তাহলে কোশ্চেন নাম্বার 4 কি ছিল দেখো মারিয়া। আচ্ছা, এটা তো মারিয়া প্রবলেম না, তো প্রভাবটা বলে দিচ্ছি। আচ্ছা, তো এখন ডিউরিং a scan of an unborn baby, a series of ultrasound pulses are emitted through the mother's body and reflected pulses are detected. So তাহলে এই যে মনে করো যে ওই বেলিটা, তো এখানে আমরা কি করব, আল্ট্রাসাউন্ড এমিট করব, দেন যে এখানে বেবিটা আছে ওখানে পর্যন্ত যে দেন কি করবে, আল্ট্রাসাউন্ডটা আবার রিফ্লেক্ট করে ফেরত আসবে, ঠিক আছে? তো এখন বলতেছে the duration of each ultrasound pulse is kept as small as possible. তো এখন বলতেছে which of the following is the reason for this, যে এখানের মধ্যে আমাদের কাজটা কি, যে আমরা যত শর্ট রাখবো টাইমটা তত কি হবে যাবে, যে আমরা যদি পালস ডিউরেশনটা কম রাখি তো আমাদের পালস লেন্থটা কি হবে, ছোট হবে না? তো পালস লেন্থ ছোট হলে পর আমাদের লাভটা কি হয়, we can see more detail. So তাহলে পরে এটার অ্যানসারটা কি হবে মারিয়া? কোশ্চেন নাম্বার 4, কোশ্চেন নাম্বার 4 এর অ্যানসার হলো সি, যে যত আমরা ছোট পালস লেন্থ রাখবো, ঠিক আছে মারিয়া, এই জিনিসটা আলাদা করে লিখে রাখো, শর্টার পালস ডিউরেশন মানে হলো শর্টার পালস লেন্থ, আর পালস লেন্থ যত শর্ট তত বেটার রেজোলিউশন, ঠিক আছে? তো রেজোলিউশন যত ভালো তত কি করতে পারবা, আরো ডিটেইলে দেখতে পারবা, ঠিক আছে? ক্যান স্টাডি ইন মোর ডিটেইল। কি ওকে, এরপরে আর কার কার কোনটা সমস্যা আছে মারিয়া? হ্যাঁ, 7 নাম্বার। গ্রুপে মার্কসিমে পিডিএফ দিয়ে দিছি। আচ্ছা, তো এখন এখানে আমাদের কি বলতেছে দেখো, the diagram shows two copper bars n and n with square cross sections are shown. So তাহলে ক্রস সেকশন দেখতে কি স্কোয়ার শেপে, তো তার মানে এই সাইড x, তো তার মানে এই উইডথটাও কি হবে, x হবে। তো এখানে এই হাইট হলো 2x, তো তার মানে এই উইডথটাও কি হবে, 2x হবে। তো এখন বলতেছে two bars are connected end to end in series. তো এখন দুইজন যদি সিরিজে থাকে কারেন্ট কি হবে, একটা সিরিজ সার্কিটে সেম থাকবেন, তো তাহলে সেম কারেন্ট, তো তাহলে I is equal to n a, এটা a টা কিসের, m এর জন্য ধরি, সো n a ড্রিফট ভেলোসিটি হলো v আর e, আর n এর জন্য কারেন্টটা কি হবে, n এরিয়াটা এবার কার, n এর জন্য ড্রিফট ভেলোসিটি n এর জন্য কত, এটাই আমাদেরকে বের করতে বলছে ইনটু e। এন্ড এই দুইটা কারেন্ট কি হবে মারিয়া, এই দুইটা কারেন্ট সমান সমান না, তো তার মানে n area of m into drift velocity into e is equal to n into area, the cross sectional area of n drift velocity of n into e, e চলে গেল, n চলে গেল, তা এখন vn যে drift velocity of n, এটা কি হবে, area of m divided by area of n into drift velocity m এর ভিতরে যায়। তো এর এই যে এরিয়া গুলা ওইটা কত, x into x, আর এখানে কত 2x into 2x নাকি?
সো তাহলে x স্কয়ার কাটাকাটি চলে যায়, তো নিচে কি থাকে 4 থাকে, সো তার মানে কি হবে v/4। ক্যালকুলেশন মানে কোন শর্টকাট নেই। হ্যাঁ, এটা শর্টকাট হলো এটা শর্টকাট হলো তোমার সবকিছু সেম, ঠিক আছে, সবকিছু সেম। ওর এরিয়া কত x স্কয়ার, ওর এরিয়াটা কি 4x স্কয়ার, তো এরিয়া 4 টাইমস বেশি, তো তার মানে ড্রিফট ভেলোসিটি কি হবে 4 টাইমস কম হবে। তো এটা যে সবকিছু কনস্ট্যান্ট, তো তাহলে এরিয়া 4 টাইমস হলে ভেলোসিটি 1/4 হবে। এরপরে এমসিকিউ তার কোনটা সমস্যা আছে? লাস্টেরটা 10। ওকে, কি বলছে এখানে? দ্য টেম্পারেচার অফ আ নেগেটিভ টেম্পারেচার কোএফিশিয়েন্ট থার্মিস্টর ইজ ইনক্রিজ। তো তার মানে একটা এনটিসি থার্মিস্টরের টেম্পারেচার বাড়াইছে, মানে কি টেম্পারেচার বাড়াইলে তো তার রেজিস্ট্যান্স আরো কমে যায়, তো এরকম একটা থার্মিস্টরের টেম্পারেচার বাড়ানো হয়েছে। তো কি বলতেছে, which of the following has the greatest impact on the resistance of the thermistor when its temperature increases? তো টেম্পারেচার বাড়লে পরে সবচেয়ে বড় ইমপ্যাক্টটা কি হয়? আমাদের থার্মিস্টর কি দিয়ে বানানো হয়? সেমিকন্ডাক্টর দিয়ে। তো তার মানে টেম্পারেচার বাড়লে কি হয়, মোর এন্ড মোর ইলেকট্রনস বিকাম ফ্রি, ঠিক আছে, কন্ডাকশন ইলেকট্রন বাড়বে। ডি তোমার এটা ইনক্রিজড নাম্বার অফ কন্ডাকশন ইলেকট্রন, ঠিক আছে। তো এই জিনিসগুলো লেকচারের মধ্যে একদম ডিটেইলে রিজনিং সহ দেওয়া আছে, ঠিক আছে। তো তাহলে কোশ্চেন নাম্বার 10 এর অ্যান্সার হলো ডি, যে নাম্বার অফ ফ্রি ইলেকট্রন বাড়ে দেখে কি হয়, কারেন্ট বাড়ে, কারেন্ট বাড়লে রেজিস্ট্যান্স কি হবে, কমে যাবে। ওকে, তারপরে থিওরি কোশ্চেনস, কোশ্চেন নাম্বার 11। মারিয়া, কোশ্চেন নাম্বার 11 এ কোনো প্রবলেম আছে কারো? না, কাপড় আছে মানে। ও আচ্ছা, হ্যাঁ, কাবিয়ার কোনটায়? আমি এখানে আমি ভোল্টেজটা নিয়ে দেখিনি কারণ মাইনাস। ও আচ্ছা, তো তাহলে তো বুঝছোই পয়েন্ট। ওই মার্কিন দেখছো না, দেখছো মারিয়া কত ভালো ফ্রেন্ড, সবারটা বলে দেয় যে কার কোনটায় সমস্যা। অনেকজনই তো লজ্জায় বলতে চায় না। এরপরে কোশ্চেন নাম্বার 12, ওই তোমার ডিসক্রিট দিয়ে কাটা গেছে নাকি? ডিফারেন্ট। ওরা আবার ডিসপ্লেতে লাইট দিছে। ও আচ্ছা, প্রভা তোমাকে থ্যাংক ইউ দিছে মারিয়া। তো 12 এর সমস্যা নাই। 13 এরকমই তো একটা কোশ্চেন দিছিলাম, ওই যে ওইটাতে তো দিছিলাম যে তোমার পোলারাইজিং ফিল্টার দিয়ে। তো এখন এখানের মধ্যে মেইনলি কাজটা কি হয়, যে তোমার আনপোলারাইজ লাইটটা এসে দেন কি হইতেছে, একটা রিফ্র্যাক্ট করতেছে আর একটা রিফ্লেক্ট করতেছে। তো রিফ্র্যাক্ট করা ওয়েভটা এক ডিরেকশনে পোলারাইজ হবে, রিফ্লেক্ট করা ওয়েভটা আরেক ডিরেকশনে পোলারাইজ হবে। তো তাহলে পরে ওই জিনিসটা নিয়ে কোশ্চেন। তো এখানের মধ্যে কোনটা নিয়ে প্রবলেম মারিয়া? হ্যাঁ, দেখো এই অ্যানসারে 1 কোথায় গেছে ওইটা। ওকে, লেটস সি কোশ্চেন নাম্বার 13। Okay, when a polarizing filter is placed on the crystal, the light parallel to the polarizing filter will pass. The light parallel to the polarizing filter, না the light polarized, যে polarizing প্লেনটা যদি প্যারালেল হয়, তো তাহলে লাইট যেটা পোলারাইজিং ফিল্টারের সাথে প্যারালেল, এটা আসলে তুমি লাইটটা যে পোলারাইজড হচ্ছে ওই জিনিসটা বললাম না। তো এখানের মধ্যে ওই পয়েন্টটা নাই, যে তুমি বলছো লাইট প্যারালেল টু দা পোলারাইজিং ফিল্টার ক্যান পাস থ্রু, এই ওয়ার্ডটাই আসে না, ঠিক আছে। হ্যাঁ, লাস্ট পয়েন্ট একটু বোঝাতে পারবো? লাস্ট পয়েন্ট কি বলছে, one image will disappear at orientations of 0 and 180। ওই যে লাস্ট ক্লাসের একটা এরকম বলছিলাম না, যে তোমার
ফার্স্টে মনে করো আমরা কি করলাম, পোলারাইজিং ফিল্টারটাকে এমন ভাবে বসাইছি। তো এখন শুধু কে পাস করতে পারবে, যে মনে করো রিফ্লেক্টেড ওয়েভটা হরাইজন্টালি পোলারাইজড হয়েছে, ওকে, রিফ্লেক্টেডটা হরাইজন্টালি পোলারাইজড হয়েছে আর রিফ্র্যাক্টেড এরটা ভার্টিক্যালি পোলারাইজড হয়েছে। তো এখন আমরা যদি কি করি, পোলারাইজিং ফিল্টারটা কেমন ভাবে বসাই, কি হবে, জাস্ট রিফ্লেক্টেড এরটা পাস করতে পারবে আর রিফ্র্যাক্টেড এরটা কি হয়ে যাবে, পুরোপুরি ব্লক হয়ে যাবে না। হ্যাঁ। তো একদম শুরুতে জাস্ট একটা ইমেজ দেখতে পাইলাম, দেন 180 ডিগ্রি কি বলে 90 ডিগ্রি টার্ন করার পর তখন কি পাবো, রিফ্র্যাক্টেড এরটা দেখতে পাবো, কিন্তু তখন রিফ্লেক্টেড ওয়েভটা কি করতে পারবো না, ইমেজটা তখন দেখতে পারবো না, তাই না? তো যে অমন টাইপের জিনিসটা ছিল যে ফার্স্টে 0 ডিগ্রিতে ফার্স্ট ইমেজ, এরপরে যখন নাকি 0 থেকে 90 এর মধ্যে কি পাবো, দোনোটারই কিছু কিছু কম্পোনেন্ট পাস করবে, তো তার মানে তখন দুইটাই ফেইন্ট একটা ওয়েতে দেখতে পাবো, তাই না? both but faint, দেন যা তোমার এক্স্যাক্টলি 90 ডিগ্রিতে তখন কি পাবো, আদার ইমেজ দেখতে পাবো, আর ফার্স্ট ইমেজটা কি হয়ে যাবে, ব্লক হয়ে যাবে পুরোপুরি। দেন তোমার 90 থেকে 180 আবার কি হবে, দোনোটাই দেখতে পাবো, বাট বোথ আর ফেইন্ট, বুঝছো? এরপর 180 তে কি হবে, আবার প্রথম ইমেজটা দেখতে পাবো আর আদার ইমেজটা কি হয়ে যাবে, ব্লক হয়ে যাবে। তো এই ব্যাপারটা এখানের মধ্যে বলছে, বুঝছো? হ্যাঁ, হ্যাঁ, বুঝছি। ওকে, এরপরে কোয়েশ্চেন নাম্বার 14। ঠিক, কাবিয়ার প্রবলেম আছে? আচ্ছা, তো এখন বলতেছে এক্সপ্লেন ওয়াই রে বি ফলোস দ্য পাথ অ্যাজ শোন অ্যাজ ইট এন্টার্স দ্য এয়ার বাবল। কি হয়েছে, এয়ার বাবলটা এন্টার করতে সময় সে এরকম আসতেছিল, তো নরমালের সাথে অ্যাঙ্গেলটা ছিল এইটুকু, এখন এখানে কি হয়েছে, নরমালের কাছে আসছে নাকি নরমাল থেকে দূরে গেছে, দূরে গেছে। তো নরমাল থেকে অ্যাওয়ে ফ্রম দা নরমাল কখন যায়, মোর ডেন্স মিডিয়ামে গেলে নাকি লেস ডেন্স মিডিয়ামে গেলে, লেস ডেন্সে গেলে, মানে এখানে কি হয়েছে, ভেলোসিটিটা বেশি। তো তাহলে এখানে ভেলোসিটি হলো বেশি, এখানে ভেলোসিটিটা কি কম। তো তার মানে আইস থেকে যখন নাকি বাবেলের ভিতর যাবে তখন কি হবে, আইস থেকে যখন নাকি বাবেলের ভিতরে যাবে তো তখন দা স্পিড উইল ইনক্রিজ। তো স্পিডটা যখন ইনক্রিজ করবে ইট উইল হোয়াট, ইট উইল রিফ্র্যাক্ট অ্যাওয়ে ফ্রম দা নরমাল, এরকম। এটা ভেলোসিটি দিয়ে বলবা মেনলি, ডেনসিটির বদলে অলওয়েজ ভেলোসিটি বললে পরে আর কনফিউশনটা থাকবে না, বুঝছো? যে মোর ডেন্স থেকে লেস ডেন্স মিডিয়ামে যাইতে সময় যে আইসের ডেনসিটি তো এয়ার এর থেকে বেশি না, যে এয়ার বাবেলের ভিতরে তো খালি এয়ার, তো আইস থেকে এয়ারে যাচ্ছে, তো আইসের ডেনসিটি বেশি, তো আইসের ভেলোসিটি কি ছিল, কম, আর এয়ারে ডেনসিটি কম, তো তার মানে তার ভেলোসিটি কি বেশি। তো তাহলে এই যে মোর ডেন্স থেকে লেস ডেন্সে যাইতে সময় কি হয়, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের কম হইলে পরে তখন অ্যাওয়ে ফ্রম দা নরমাল যায়, আর যদি ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের চেয়ে বেশি হয় তো তখন কি হবে, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। তো এখানের মধ্যে কয়েক ভাবে বলতে পারো, দা রে রিফ্র্যাক্টস অ্যাওয়ে ফ্রম দা নরমাল, কারণ স্পিডটা কি হইতেছে, বাড়তেছে। আর বলতে পারো যে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা যেহেতু ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের চেয়ে কম, তো এর জন্য কি হইতেছে, রিফ্র্যাক্ট করে আরেকটা মিডিয়ামে যাচ্ছে। তো এরকম এই যে ডেনসিটি নিয়েও বলতে পারো, কিন্তু স্পিডটা বলা হলো সবচেয়ে সেফ, ঠিক আছে? তো তাহলে কি বলবা, the ray refracts away from the normal because the speed of light increases as it goes from ice
টু এয়ার। ঠিক আছে মারিয়া? ওকে। এরপরে কোশ্চেন নাম্বার 15। 15 এটা একদম পুরো মুখস্থ অ্যান্সার। 16 বিতে, এতে কি সমস্যা? এ তো ক্যালকুলেশন করে ওয়েভলেন্থটা দেখাবা, পাথ ডিফারেন্স দেখাবা। ঠিক ছিল। ইউনিট কোথায় ওয়েভলেন্থের? হ্যাঁ কি ইউনিটে মার্ক ছিল না? দেখি। আচ্ছা ব্র্যাকেটে দাও। ওকে। আচ্ছা তো তাহলে পরে পাথ ডিফারেন্স হলো তোমার 1.5 times. So the two waves interferes destructively with each other because the path difference is odd multiple of, এটা odd multiple কেমনে হয়? এটা তো half multiple। ফুলে লিখে ফেলছি। এখন ফুলে লিখে ফেলছো দেখে তো এখন মার্কটা চলে যাবে। ঠিক আছে? তো এখন এখানের মধ্যে তোমার ওরকম ওই জিনিসটা না বলে জাস্ট ডিরেক্টলি এই জিনিসটা বলে দিতে আছে, since the path difference is this, তো তারা কি করবে? দে আর ইন অ্যান্টি ফেজ, তার জন্য কি হবে? মিনিমাম অর জিরো অ্যামপ্লিটিউড ক্রিয়েট করবে। ওকে, এটা গেল কোশ্চেন নাম্বার 16 এ। বি তে তো মনে হয় না প্রবলেম আছে। আর ডপলার ইফেক্ট চলে আসে না এটা? ডপলার ইফেক্ট এমনিতে নাই, বাট তোমরা তো ও লেভেলসে পড়ছোই, তো এটা নিয়ে তেমন বেশি প্যারানোর দরকার নেই। ডপলার ইফেক্টের কোশ্চেন আসলে আসবে না, আজকে বলা লাগবে কোশ্চেন গুলো আসলে রিভাইজ করতে। এখন থেকে কোশ্চেন গুলো আমিও দেখে নিব আগে, এই কয়েকদিন আমি নিজে দেখতে পারি না আছে কি বানাইছে। এরপরে কোশ্চেন নাম্বার 18। 18 এর A2। হ্যাঁ ভোল্টেজ রিডিং অ্যাকচুয়াল কি রিডিং কি কে? বুঝতে পারিনি অ্যাকচুয়ালি ভোল্টেজ এটা কিসের রিডিং? এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে তোমার ইলেকট্রন গুলা যে পাস করতেছে, ওই ইলেকট্রন গুলার মধ্যে এনার্জির ডিফারেন্স কত? ঠিক আছে, ভেরিয়েবল রেজিস্টর 120 ওহম রেজিস্টর। এখন এখানের মধ্যে দেখো কি করবে, এই চার্জড পার্টিকেল গুলি এসে 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 এখন এখানে তো ডিভাইড হয়ে গেল। এইখানের মধ্যে মনে করো যে 9 জুল পার কুলাম এরকম এনার্জি নিয়ে কি আসতেছে? ইলেকট্রনস গুলি আসতেছে। সো তাহলে বিফোর এন্টারিং দা ভেরিয়েবল রেজিস্টার কত এনার্জি আছে? 9 জুল পার কুলাম। নিচে যারা গেছে ওদেরও কি কোনো এনার্জি কি লস হয়েছে? এখন পর্যন্ত কোনো এনার্জি তারা ইউজ করে নাই। সো বোথ অফ দেম অর ইন বোথ দা ব্রাঞ্চেস ইলেকট্রনস গুলার কি আছে বা চার্জ ক্যারিয়ার গুলি কি আছে? 9 ভোল্ট করে বা 9 জুল পার কুলাম করে এনার্জি আছে। ঠিক আছে, এখন ভোল্টমিটার এই রিডিংটা জিরো আসবে কখন? যদি ভেরিয়েবল রেজিস্টার দিয়ে পাস করে যত এনার্জি ইউজ করতেছে এই 120 ওহম রেজিস্টার দিয়ে পাস করে যদি কি করে সেম এনার্জি ইউজ করে, তো তখন কি হবে? যেখানের মধ্যে যদি এমন হয়, আমি ভোল্টমিটার রিডিংটা বুঝাই বলি। দেখো মনে করো যে এখানে 1 ভোল্ট ড্রপ হলো, যে ভেরিয়েবল রেজিস্টারে একটা 1 ভোল্ট ড্রপ হলো। সো তাহলে এখানে থাকবে কত? আফটার পাসিং থ্রু দা ভেরিয়েবল রেজিস্টার কি হয়েছে? 1 ভোল্ট ইউজ হয়ে গেছে না কাবিও? তো তাহলে থাকবে কত? 8 জুল পার কুলাম। আর মনে করো এটা দিয়ে পাস হইতে সময় 5 জুল ইউজ হয়েছে। তো তাহলে এখানে আছে কত? আর 4। তো এখন কি এই পয়েন্টের ইলেকট্রন, যে এই পয়েন্টের ইলেকট্রন আর এই পয়েন্টের ইলেকট্রন দুইটার মধ্যে কি ভোল্টেজ সেম? একজনের 8 আর একজনের 4। সো তাহলে এখানে ভোল্টেজ রিডিংটা কত আসবে? 4 আসবে। যদি এমন হয় যে এখানে 5 জুল পার কুলাম্ব আছে, এখানে 6 জুল পার কুলাম্ব আছে, সো তাহলে এখানে ভোল্টমিটার রিডিং কত আসবে? 1।
বুঝতে পারছো? তো এক্স্যাক্টলি যদি দোনোজন কি করে সমান এনার্জি ইউজ করে চার্জ ক্যারিয়ারদের থেকে, তাইলে পরে শুধু আমাদের কি আসবে, রিডিংটা সেম আসবে। যে দুইজনে যদি কি হয়, মনে করে এখানে 5 জুল পার কুলাম, এখানেও কত 5 জুল পার কুলাম, তো তাহলে এই দুইটা পয়েন্টের মধ্যে পটেনশিয়ালের কোনো ডিফারেন্স আছে? দোনোটা ইলেকট্রনের মধ্যে বা দোনোটা ব্রাঞ্চেরই চার্জ ক্যারিয়ারদের মধ্যে এনার্জি হলো কি সমান। তো তার মানে এই ব্রাঞ্চে ওদের আর বাকি আছে কত, 5 জুল পার কুলাম, ওদেরও আর বাকি আছে কত, আর ওরা এই ব্রাঞ্চ দিয়ে যাইতে সময় আর কয়টা রেজিস্টর এনকাউন্টার করবে? ওরা এনকাউন্টার করবে এই 110 ওহমের রেজিস্টরটা, আর ওরা এনকাউন্টার করবে কাকে, এই আর রেজিস্ট্যান্স ওয়ালা রেজিস্টরটা। সো তাহলে কি রেসিডুয়াল যা এনার্জি আছে এটা পাস করে ফেললেই তো তাদের সার্কিট শেষ। যে এটা হলো তোমার এস, এটা হলো এ2, ঠিক আছে, এ2 পাস করে ফেললেই লাইফে চিল আর চিল, বুঝছো? এখন এখানে মধ্যে কাজটা কি, যে তোমার বাকি যতটুকু এনার্জি আছে এটা কাকে দিয়ে দিবে, আর কে দিয়ে দিবে, আর ওদের বাকি যতটুকু এনার্জি আছে এটা কাকে দিয়ে দিবে, 110 ওহম রেজিস্টরটাকে দিয়ে দিবে। সো এখন বলতেছে যে তোমার ভোল্টমিটার রিডিংটা 0 হয়েছে। তো ভোল্টমিটার রিডিং 0 মানে কি, এই দুইজনের রেজিস্ট্যান্সের রেশিও, এই যে এখানের মধ্যে তুমি জিনিসটা এরকম চিন্তা করো, দুনিয়া সোজা হয়ে যাবে এই ম্যাথটা। দেখো তুমি দুইটা সার্কিট আঁকো, দুইটা সেপারেট সিরিজ সার্কিট। একটা হলো উপরের ব্রাঞ্চটা দিয়ে, আর একটা হলো নিচের ব্রাঞ্চটা দিয়ে। তো এখন ভেরিয়েবল রেজিস্টারের কত, 295। তো এখন এখানের মধ্যে কাজটা কি, the main hint that we have is that এই পয়েন্টে এন্ড এই পয়েন্টে যে একটা 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 করে রেজিস্টরের ভিতর দিয়ে পাস হয়েছে, এই দুই পয়েন্টে আমাদের পটেনশিয়াল ডিফারেন্স কত, এই দুইজনের মধ্যে 0। তো তার মানে ভোল্টেজটা কি হয়, ওদের দুইজনের মধ্যে ভোল্টেজটা যেমন ভাবে শেয়ার হয়, ওদের দুইজনের মধ্যে ভোল্টেজটা কি হবে, সেম রেশিওতে শেয়ার হবে। আমাদের সিরিজ সার্কিটের একদম প্রথম কনসেপ্টটা কি ছিল, একটা তো হলো কারেন্ট তো থ্রু আউট দা সার্কিট সেম। ভোল্টেজের কনসেপ্টটা কি ছিল, ভোল্টেজ ইজ ডিভাইডেড ইন দা রেশিও অফ রেজিস্ট্যান্সেস, তাই না? তো তাহলে এই দুইজনের রেজিস্ট্যান্সের রেশিও কি, 295 বাই আর, আর এই দুইজনের রেজিস্ট্যান্সের রেশিও কি, 120 বাই 110। তো এই দুইটা রেশিও কি হবে, সমান সমান হবে নাকি? এই দুইটা রেশিও সমান সমান হইলেই এক্স্যাক্টলি আমরা এই মিড পয়েন্ট গুলিতে কি পাবো, পটেনশিয়াল ডিফারেন্সটা 0 পাবো। বুঝতে পারছো এখন এটা কিভাবে করে? সো এই রেজিস্ট্যান্সের রেশিও দুইটা যে সমান, এটাই কনসেপ্টটা তারা টেস্ট করছে, তুমি বুঝতেছো নাকি? ওই তো ওইটা তোমার রাউন্ড আপ করলে পরে 300 মিলবে আর কি। যে 270 যে শো করতে বলছে ওয়ান সিগনিফিকেন্ট ফিগার, তো আমরা রাখবো কত, 2 সিগনিফিকেন্ট ফিগার, তো 270। কেন 270 আসলে হচ্ছে 300 আসবে পরে বলছেন হবে না। এটা তুমি অলওয়েজ যে এক্স্যাক্টলি মিলবে এমন না, অ্যাবাউট বলছে এর জন্য যে পুরোপুরি মিলবে না। তোমার 270 টাকে যদি ওয়ান সিগনিফিকেন্ট ফিগারে রাউন্ড আপ করো তো তখন 300 হয়ে যাবে। বুঝতে পারছো যাবে এখন? তাহলে রেজিস্ট্যান্সের রেশিও গুলো যে সমান, এই জিনিসটাই। এগুলা আরো কয়েকটা আগে কনসেপ্ট ছিল, ওয়েটস্টোন ব্রিজ নামের একটা কনসেপ্ট পড়ানো হইতো। এগুলা বাংলা মিডিয়ামের ওগুলোর মধ্যে পড়বা কয়েকটা, ওরা বহুত জিনিস পড়ে, ওরা অনেক পড়ে। সো এ তো কি বলে
A2 তো এখন বুঝতে পারছো মারিয়া, একটু বুঝছো? এরপরে বি তে কোনো প্রবলেম আছে কোনটা? আচ্ছা, so কি বলছে, a different form of the circuit is shown below. The 120 ohm and 110 ohm were replaced with a wire XY of length 1 meter. R is 300 ohm and the variable resistor was altered to a different value. তো এখন বলতেছে the student moved the probe, এই যে এই প্রোবটা attached to the voltmeter using কি বলে along the wire until at W, যেখানে ভোল্টমিটার রিডিংটা কি আসছে 0 আসছে। তো তার মানে এখানের মধ্যে দেখো তো এই ওয়্যার XY এর রেজিস্ট্যান্সের রেশিওটা কি হবে, XW এর লেন্থ আর WY এর লেন্থ, এই দুইজনের লেন্থের রেশিওটাই কি রেজিস্ট্যান্সের রেশিওটা না? তো ওই রেজিস্ট্যান্সের রেশিও গুলো যে সমান সমান হবে অমনি করে। ভুল করেছো দেখে নাম্বার গিয়েছে। ওকে, এরপর কোশ্চেন নাম্বার 19 এর বি। ওকে, তো বি তে কি বলছে, দ্য সার্কিট শোজ আ লাইট মিটার। আচ্ছা, কি করে তোমার অ্যানোড এখানে, ক্যাথোড ওখানে, অ্যামিটার, ভোল্টমিটার। আচ্ছা, তো এখন অ্যানোড মানে হলো পজিটিভ, ক্যাথোড মানে কি নেগেটিভ, আর এই পাওয়ার সাপ্লাইয়ের পজিটিভ হলো এটা, নেগেটিভ হলো এই সাইড। তো এখন পজিটিভ পজিটিভ কি করা, ফেস টু ফেস রাখা। তো এখন পাওয়ার সাপ্লাইয়ের ভোল্টেজ আছে কত 3, তো পাওয়ার সাপ্লাইয়ের ভোল্টেজ আর ওই যে আমাদের ইনসিডেন্ট লাইট যেটা আসতেছে ওইটার জন্য কি হবে, একটা পিডি জেনারেট করবে না, যে ইলেকট্রন এসে এসে এমিট করবে, এন্ড ওখানের মধ্যে একটা কি করবে পটেনশিয়াল ডিফারেন্স অ্যারেঞ্জ করাবে। সো বলতেছে কি যে when light is incident on the cathode electrons are released। আচ্ছা, এখন ইলেকট্রন রিলিজ হয়ে কোথায় যায়, ইলেকট্রন রিলিজ হয়ে অ্যানোডের ওখানে যাবে। এখন বলতেছে these electrons are attracted to the anode causing a reading on the emitter, যে ওখানে সার্কিটে কোনো কারেন্ট, যে ইলেকট্রন ফ্লো করলে কি আসবে এমিটারের রিডিং আসবে। তো এই কথা বলবো। এখন বলতেছে explain how the reading on the emitter is a measure of the intensity of the light। যে ফার্স্ট অফ অল এখানে খেয়াল করো, আমরা দুইটা জিনিস নিয়ে বারবার করে বলছিলাম যে ফটো ইলেকট্রিক ইমিশন হবে নাকি হবে না এটা ডিপেন্ড করবে কিসের উপরে, ফ্রিকোয়েন্সির উপরে। যে ফার্স্ট অফ অল তোমার ফ্রিকোয়েন্সির ক্রাইটেরিয়াটা ফুলফিল করা লাগবে। ফ্রিকোয়েন্সি যদি এনাফ হয়, এখন কি হবে ইন্টেন্সিটি যত বাড়াবা, ইন্টেন্সিটি বাড়ানো মানে কি এনার্জি বাড়তেছে না, ইন্টেন্সিটি বাড়া মানে কি পার সেকেন্ডে নাম্বার অফ ফোটন ইনক্রিজ করতেছে। ঠিক আছে, তো তার মানে ইন্টেন্সিটি বাড়াইছো মানে কি পার সেকেন্ডে ফোটন কি করবে বেশি করে আসবে। বুঝা গেছে, যে আগে তোমার ইন্টেন্সিটি কম ছিল, ফ্রিকোয়েন্সি ফিক্সড, যে দিস ফ্রিকোয়েন্সি ইজ এনাফ টু কজ ফটো ইলেকট্রিক ইমিশন। আগে জাস্ট একটা একটা করে ফোটন আসতো মনে করো, এখন যদি ইন্টেন্সিটি বাড়াই দেয়, এখন এক সেকেন্ডে কয়টা করে ফোটন আসে 5টা, এন্ড ইচ ইন্ডিভিজুয়াল ফোটন তাদের কি আছে এনাফ শক্তিশালী, তো তাইলে জানি তারা কি করতে পারে ফটো ইলেকট্রিক ইমিশন করাইতে পারে। ইন্টেন্সিটি আরো বাড়াইলাম, এনার্জি কি কমে গেল, এনার্জি যা ছিল তাই আছে, কিন্তু নাম্বার অফ ফোটন কি হয়েছে, তো নাম্বার অফ ফোটন বাড়লে তারা আরো কি করবে, নাম্বার অফ ইলেকট্রন রিলিজ বাড়াবে নাকি কমাবে, বাড়াবে। তো তার মানে ইন্টেন্সিটি যত বাড়াচ্ছি ইলেকট্রন তত বেশি করে ইমিট হচ্ছে, ইলেকট্রন যত বেশি করে ইমিট হবে কারেন্টের রিডিংটা কি হবে তত বাড়বে। সো তাহলে এইভাবে করে দ্য এমিটার রিডিং ইজ দ্য মেজার অফ ইন্টেন্সিটি, এমিটার রিডিং যত বাড়তেছে মানে কি ইন্টেন্সিটি তত ইনক্রিজ হইতেছে ওরকম। বুঝতে পারছো? তো এখানে আমাদের পয়েন্ট গুলো যদি দেখো,
The greater the intensity, the greater the number of incident photon per unit time. যে প্রতি 1 সেকেন্ডে বেশি করে ফোটন আসতেছে, so the number of electrons released is greater since current is rate of energy, কি বলে, rate of transfer of charge, তো কারেন্ট কি হইতেছে, বাড়তেছে। তোমার কি টুতে ছিল প্রবলেম? না আমার ফার্স্ট ও আচ্ছা, ঠিক আছে। তো তাহলে পরে তো শেষ, আরে কি মক পেপারে তো ছোট। প্রভার আর কোনটা সমস্যা আছে নাকি মারিয়া জানে? মারিয়া বলে দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, দেখছো মারিয়া কত ভালো একটা ফ্রেন্ড। ওকে, তো তাহলে আমরা আজকের ক্লাসটা এখন এখানে শেষ করি। আল্লাহ হাফেজ।